এটা। বাট এই যে এর মধ্যে যেই লিঙ্ক গুলো করে দেওয়া হয়েছে, তো এই যখন নিজেরা নিজেদের মধ্যে করছে, এটা তো ইন্টারলিঙ্কিং আসলে। আর আগের মতো ক্লাস বুঝাইতে যায় দেখছি রোজার মধ্যে একটু প্রবলেম হচ্ছে আসলে, কথার মধ্যে বা এরকম কিছু ব্যাপার। সো একটু হলে আপনারা ওটা কনসিডার করেন, হ্যাঁ। কথা জড়ায়া যাচ্ছে আসলে। হুম। তো এই যে নিজেদের মধ্যে এটা তো ইন্টারলিঙ্কিং করছেই, নিজেদের মধ্যে ইনবাউন্ড লিঙ্ক যেগুলো বলা হচ্ছে। আর পাশাপাশি হচ্ছে এমন হবে, এটা আসলে তারাই লিখছে, সো আমি বাইরের কিছু লিঙ্ক খুঁজতেছি যদি পাওয়া যায়। এই যে যেমন একটা ওয়েবসাইট, এখানে লিঙ্ক করানো হয়েছে, ঠিক এভাবে আপনাকে তাদের আউটবাউন্ড লিঙ্ক হচ্ছে, বাট আপনার জন্য কিন্তু একটা ব্যাকলিঙ্ক হচ্ছে। তো এই যে কন্টেন্টের মধ্যে থেকে একটা ব্যাকলিঙ্ক, এটা হচ্ছে বর্তমান সময়ে এই গেস্ট ব্লগিং বা গেস্ট পোস্টিংটা সবচাইতে টপে আছে। তো এটার ভালো মন্দ দিক বুঝতে হবে। আমি নেক্সট ক্লাস থেকে কিন্তু আর কাউকে জয়েন করাবো না 10 মিনিট পরে, মানে ক্লাস যদি দেওয়া থাকে 10:30, এর পরে যদি নেটের আপডাউনে যদি প্রবলেম হয় সেটা ভিন্ন কথা, বাট অন্য কারণে আমি কাউকে আর জয়েন করাতে পারবো না, এটা আমি বলে দিচ্ছি। ঠিক আছে, আমি মনে করি সবাই কষ্ট করছে, তো এটাই আর কি ব্যাপার। আপনি হয়তো পরে জয়েন করে যে ব্যাপারগুলো, এটা আমি চাচ্ছি না আর কি। যে করবে করবো ওই 10 মিনিটের মধ্যে, এরপরে আমি আর রিসিভ করবো না কাউকে। এটা পানিশমেন্ট, আমি বলে দিলাম, যারা আছেন তারা একটু শুনে রাখেন। এইটা কেন, কারণটা হচ্ছে ধরেন মজ ব্লগটা আমি ধরে নিলাম 100 জন পড়ে, বাট এটা কিন্তু 100 জন না, কোনোভাবেই না। মজ ব্লগ কিন্তু হিউজ একটা অথরিটি ব্লগ। সো এইখানে 100 জন ধরে নিলাম এই সাইটটা পড়ে, এবং এই কন্টেন্টে যখনই নতুন কোনো কন্টেন্ট পাবলিশ করা হয়, চেয়ে থাকে ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটার গুলো যে এই ব্লগে আসলে কি ধরনের কন্টেন্ট বা কি কন্টেন্ট নতুন পাবলিশ করতেছে, বা কি কনসেপ্টটা নিয়ে আসতেছে, বা কোন টপিকের উপর। তো এই কন্টেন্টটা পাবলিশ হওয়ার সাথে সাথে মোটামুটি আমার ধরেন 50, 60 বা 70, 80 জন পড়বে। তো পড়লে কি হচ্ছে, তারা যখন পড়তেছে, পড়ার সময় এখানে তো তারা এই এই যে যেমন আমি পড়তে পড়তে, এটা যারা ব্লগ পড়ে তারা জানে যে যখন একটা জায়গায় পড়তে থাকি, পড়তে যদি কোনো লিঙ্ক আসে, এইখান থেকে ওই লিঙ্কে চলে যাওয়া উচিত। যাওয়ার পরে এই লিঙ্কে আসলে কি বলতেছে এই ব্যাপারটা যদি বুঝে যাই, দেন আমরা আবার এখান থেকে এই জায়গাতে ব্যাক করব, করে এবার আবার নিচে চলে আসবো ব্লগ পড়তে পড়তে। এমন নয় যে কখনো এখানে লিঙ্ক করা আছে এটা এড়ায় চলে যাব, কারণ তাহলে আমি ব্লগটা বুঝতে পারবো না। এটা হলো মেইন জায়গা। তো এখান থেকে ডিরেক্ট একটা ট্রাফিক চলে আসতেছে একদম আমার নিচ রেলেভেন্ট। অর্থাৎ মজও যে কাজটা করে, আমি ধরে নিচ্ছি কিছু সময়ের জন্য, এটা আমার ওয়েবসাইট, আমি কন্ট্রাক্ট করেছিলাম এদের সাথে যে আমি তোমাকে হচ্ছে একটা আর্টিকেল লিখে দিব বা একটা ব্লগ লিখে দিব। যখন ব্লগ কমেন্ট শিখি তখন আমি বলেছিলাম সিঙ্গেল একটা আর্টিকেলকে ব্লগ বলে অনলাইনের ভাষায়। ঠিক আছে, ওইটাই ব্লগ বলতেছি। ব্লগ বলতে পুরো ব্যাপারটা বোঝাচ্ছি না, একটা সিঙ্গেল কন্টেন্টকে বোঝাচ্ছি। তো এই সাইট থেকে আমি যোগাযোগ করছি এটার সাথে যে আমার একটা করেন, আর মাঝখানে হচ্ছে আমার লিঙ্ক গুলো দেন। মাঝখানে বলতে না, সেটা হলো যে শুরুতে দিতে পারে অথবা শেষে দিতে পারে, তারা বলেই দেয় যে একটা বা দুইটায় কোথায় কিভাবে লিঙ্ক গুলো তারাই আসলে অ্যাড করে দিবে বা সেট করে দিবে। তো ডিরেক্ট তাহলে একটা ট্রাফিক গেল আমার নিচ রেলেভেন্ট, তার মানে এখানে যারা পড়তেছে অবশ্যই মার্কেটিং রিলেটেড ব্যাপার বা মার্কেটাররাই আসলে পড়তেছে, যারা আসলে এই বিষয়গুলো সার্ভিস দিচ্ছে অথবা নিজের ওয়েবসাইটের জন্য সার্ভিসটা কাজে লাগাবে, তারা হয়তো এখানে এসে পড়াশোনা করছে। ঠিক আমার ওয়েবসাইটটা যখন ক্লিক করে যাচ্ছে, আমার ওয়েবসাইটটাও ওই একই সেম নিচ নিয়ে কাজ করা, তাহলে আমিও ভিজিটর পাচ্ছি ডিরেক্ট। প্রথম কথা হলো ভিজিটরের ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের যে ব্যাকলিংস এর ব্যাপার, ব্যাকলিংস এর মতো আর কোথাও কিছু হয় না। তার মানে একটা জায়গা বুঝেন, মজ.কম যখন আপনাকে নিজ ইচ্ছায় স্ব ইচ্ছায় ব্যাকলিংকটা বের করে দিচ্ছে, আপনি কন্ট্রাক্ট করেছেন সেটা ভিন্ন কথা, এটা গুগল বুঝতেছে না। গুগল বুঝতেছে এটা যে মজ যখন একটা আর্টিকেল লিখতেছে আপনাকে রেফার হিসাবে টানতেছে, আপনাকে একটা রেফার বের করে দিচ্ছে।
বা আউটবাউন্ড করে দিচ্ছে যে হ্যাঁ এই সাইটটাতে তুমি এই ব্যাপারটা দেখে আসতে পারো বা এটা করতে পারো। তার মানে এই যে সাপোর্টটা, এই সাপোর্ট আর কোনোভাবেই কোনো ওয়েতেই আসে না। আপনি একটা চিন্তা করেন, যখন ওয়েব 2.0 করছেন, নিজেই একটা ওয়েবসাইট সাবডোমেন ক্রিয়েট করছেন, বা দেখা যাচ্ছে সাবডোমেন ওই যে ডোমেন যে মেইন সাইটের ইগুলো থেকে যায়, ক্রেডিটটা থেকে যায়, ওইখানে তো আপনি ফ্রিতে কাজ করছেন, সেখানে আপনি নিজেই কন্টেন্ট পাবলিশ করছেন, নিজেই আপনি হচ্ছে লিংক নিয়েছেন, যেগুলো গুগল এমনি এমনিতেই বুঝে যায়। ঠিক আছে, অনায়াসে বুঝে। তো গুগল এখন অতটা নাই এখন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো আপনার হচ্ছে এটা বিহেভিয়ার গুগলের অ্যালগোরিদমে। তো সেই ক্ষেত্রে এই সময় 21-এ এসে গুগলের চোখ ফাঁকি দেওয়া আমাদের ক্ষেত্রে পসিবল না। বাট তারপরে এখন করে যাচ্ছে সবাই, চলতেছে আর কি, মোটামুটি ভ্যালু রাখতেছে, গুগলও সার্চ দিয়ে রাখছে। বাট ওইগুলো থাকবে না, একটা জিনিস যে এগুলো থাকবে না আসলে। তো এখন তাহলে দেখেন, আমরা যে গেস্ট পোস্টিং এর ক্ষেত্রে বলতেছি, তাহলে সবচাইতে ভ্যালুয়েবল এবং গুগল প্রায়োরিটি দেয় এই গেস্ট পোস্টকে, অর্থাৎ কন্টাকচুয়াল ব্যাকলিংস কে। কন্টাকচুয়াল জিনিসটা হচ্ছে কন্টেন্টের মধ্যে থেকে আসলে যে ধরনের ব্যাকলিংস গুলো বা লিঙ্ক গুলো বা সাপোর্ট গুলো নেওয়া হয়, সেগুলো কন্টাকচুয়াল ব্যাকলিংক বলা হয়। তো কন্টাকচুয়াল ব্যাকলিংক এর মধ্যে আবার ব্যাপার আছে, যে আমরা যেমন আর্টিকেল সাবমিট করেও ব্যাকলিংক নিতে পারি, ওয়েব 2 করে করছি, যেখানে কন্টেন্টের থ্রুতে নিই না কেন সেটা কন্টাকচুয়াল হচ্ছে। সো গেস্ট পোস্টিং কে এক কথায় কন্টাকচুয়াল আমরা বলতে পারবো না, বাট ওভারঅল বলতে পারবো যে কন্টাকচুয়াল ব্যাকলিংক। বাট গেস্ট পোস্ট হচ্ছে গেস্ট ব্লগিং। আমরা যেমন ব্লগিং কথাটা কেন আসলো, কারণটা হচ্ছে আমরা যখন আমাদের একটা ওয়েবসাইট তৈরি করি, সেখানে যেমন কন্টেন্ট পাবলিশ করি, ঠিক এইভাবে ব্লগ পাবলিশ করতেছি বা ব্লগিং করছি আসলে। গেস্ট পোস্টিং এর সাথে আরো কয়েক ধরনের ব্যাকলিংস আছে, যেগুলোকে আউটরিচ ব্যাকলিংকও বলা হয়। আউটরিচ ব্যাকলিং কেমন? রিসোর্স পেজ লিঙ্ক বিল্ডিং, ব্রোকেন লিঙ্ক বিল্ডিং, গেস্ট পোস্টিং, এগুলো হচ্ছে আপনার টপে আছে আসলে ব্যাকলিংকের যে যে কয়টা টাইপস আছে তার মধ্যে। সবচাইতে বেশি আছে হচ্ছে গেস্ট পোস্ট। ঠিক আছে, তাহলে একটা গেস্ট পোস্ট বের করতে আগে শিখেন, প্রসেসটা জানেন, তারপর কেন $50 বা $100 চার্জ করা হচ্ছে বা কেনই বা হবে না, সেটা আপনারা যুক্তি নিজেই বুঝতে পারবেন গেস্ট পোস্টের ক্ষেত্রে। তো এক কথায় বলে দিচ্ছি, গেস্ট পোস্ট হচ্ছে সেম নিশ নিয়ে সেম ইন্ডাস্ট্রিতে আপনার হচ্ছে এই কি বলে হচ্ছে গেস্ট হিসাবে অন্যের ব্লগে আর্টিকেল পাবলিশ করে বা কন্টেন্ট লিখে দিয়ে সেটাকে পাবলিশ করে তার মধ্যে থেকে লিংক নেওয়া। তো এটা কিন্তু মুখের কথা নয়। আপনি যেমন চেষ্টা করছেন, এরকম ওয়ার্ল্ড ওয়াইড ভালো যেগুলো ব্লগ বা অথরিটি ব্লগ, তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছে। সেগুলো নিয়ে একটু পরে কথা হচ্ছে, কি কি ব্যাপার দেখতে হবে। অলরেডি ব্লগ কমেন্টস যেটা করা দেখছেন, ওইটাও কিন্তু মোটামুটি আমরা কমেন্ট বক্সে সবকিছু ফেলে দিয়ে আসতে পারি, বাট গেস্ট ব্লগিং এর ক্ষেত্রে আমাদের কয়েকটা ধাপ আছে, সে ধাপগুলো আসলে মেনটেন করতে হবে। যেটা আমরা একটু দেখি, জাস্ট গেস্ট পোস্টিং বা গেস্ট ব্লগিং এর একটু আইডিয়া আসছে কিনা, যে কনসেপ্টটা আসছে কিনা, যে ওকে এইভাবে মনে হয় হবে বা এইভাবে হবে, এরকম কিছু একটা ব্যাপার। এটা অবশ্যই নিশ রিলেভেন্ট হতে হয়, সেম নিশেই যেতে হয়, অন্য নিশের বাইরে যেতে পারবো না। এবং ভ্যালুটা কি আস্তে আস্তে করি, তারপরে হচ্ছে ভ্যালুটা আরো বুঝবেন। আর এসইও ক্লার্কে কিভাবে গেস্ট পোস্ট দেওয়া হচ্ছে এটা পরে আলোচনা হবে এবং দিতে পারবেন। প্রথমে ভয় পেয়ে যাওয়ার দরকার নেই যে ভাই এত কষ্ট করে লিঙ্ক বের করা পসিবল। আপনি যদি 200টা 500টা আমি মনে করি প্রোফাইল ব্যাকলিঙ্ক নেন, 500টা না, 100টা 200টার কথা বলি, 200টা নিলে হবে না, 200টা হবে না, 300টা নিলেন, একটা গেস্ট পোস্ট বের করলে ওই 300টাকে আপনার করে দেবে, হবেও না 300টাও। গেস্ট পোস্টের মর্যাদাই আলাদা, বা এটার আপনার হচ্ছে ডিমান্ডই অন্যরকম। তো এটা একটা ব্যাপার। আচ্ছা, আমরা একটু সময় দেন, আমি
কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে সব সময়, যে গেস্ট পোস্টিং বলতে কি বুঝি। এইটা ব্যাকলিঙ্কর যে ব্লগটা আছে সেটা ফলো করা হয়েছে। আপনাদেরকে আমি ওই লিঙ্কটা একটু পরে দিচ্ছি, যেটাতে পড়াশোনা করবেন। আর সবাই এইদিকে ব্যস্ত হয়ে যায় না, মার্কেট প্লেস নিয়ে থাকেন, মার্কেট প্লেসে ইনকামটা জরুরি আসলে। তো সিঙ্গেল সার্ভিস গুলো পাবলিশ করেন, সেইগুলো নিয়ে আমি কারো কোনো অ্যাক্টিভিটিস দেখতেছি না। আমি আর একটা ক্লাস টেনে আবার আপনাদেরকে ধরবো মার্কেট প্লেসের ব্যাপারটা নিয়ে। তো এখানে দেখেন, গেস্ট ব্লগিং বা পোস্টিং স্টেপ কয়টা। একটা হচ্ছে ফাইন গেস্ট পোস্ট টার্গেটস, অর্থাৎ প্রথমে আমাদেরকে হচ্ছে এই সাইট গুলো খুঁজে বের করতে হবে কারা গেস্ট পোস্ট অ্যালাউ করে এবং নিশ রেলিভেন্ট। আমি যে ইন্ডাস্ট্রিতে বিজনেস করি সেই ধরনের বিজনেস আর কারা করছে এবং তারা আসলে গেস্ট পোস্ট অ্যালাউ করছে কিনা, এটা আমাদেরকে প্রথম। এরপরে হচ্ছে গেট ইউর গেস্ট পোস্ট রেডি, অর্থাৎ হচ্ছে আমরা এই গেস্ট পোস্ট সবকিছু দেখে মনে হচ্ছে ওকে আমরা কিছু প্যারামিটার দিব, এখানে আমি কিছু প্যারামিটার দিব, সেগুলো দেখে যদি মনে হয় যে হ্যাঁ এই সাইটে আমরা গেস্ট পোস্ট করতে পারবো, তাহলে আপনি রেডি করবেন। অর্থাৎ প্রাইমারি স্টেজে হচ্ছে আপনার 50টা সাইট খুঁজে বের করলেন, এরপর আপনি ফিল্টার করে ওখান থেকে 10টা বা 5টা এরকম টার্গেট করবেন। এটা মান্থলি প্রসেস, এমন না যে আমি একদিনে শেষ করব। অর্থাৎ ক্লাস শেষের আবার ব্যাপার বুঝেন না, মানে গেস্ট পোস্টিং যেটা 1 মাস ধরে, 2 মাস ধরে, 3 মাস ধরে একটা সাইটের পিছনে লেগে থাকতে হবে, দেন আপনাদের হচ্ছে সাইট গুলো থেকে বের করতে হবে। এটা একটা ব্যাপার। আর ফিজিক্যাল যদি আপনার পরিচিত থাকে সেটা ভিন্ন একটা বিষয়। এখানে গেস্ট ব্লগিং এর ক্ষেত্রে গেস্ট, যেটা আমাদের ব্লগ কমেন্ট শিখেছিলাম, ব্লগ কমেন্টিংটা হচ্ছে আমাদের কাজে লাগবে, যেগুলো হচ্ছে এক্সট্রা আমাদেরকে হেল্প করবে আসলে খুব তাড়াতাড়ি গেস্ট পোস্ট গুলো বের করার জন্য। এই জন্য আপনাদের ব্লগ কমেন্টসটাও হচ্ছে এখানেও প্র্যাকটিস হয়ে যাবে। পাশাপাশি টিপস আছে কিভাবে খুব তাড়াতাড়ি আমরা বের করতে পারি সেগুলো, ওটা একটা ব্যাপার। তারপরে হচ্ছে সেন্ড ইউর পিচ, অর্থাৎ আপনার কথাবার্তা বা আহ, আপনার হচ্ছে ওই মেইল পাঠানোর যে স্টেজটা সেটা আসবে। এরপরে তারা যদি মেইলটা ব্যাক পাঠায় যে ঠিক আছে তুমি পাঠাও কন্টেন্টটা, তখন আমরা রাইট ইউর গেস্ট পোস্ট, তখন আমরা আসলে গেস্ট পোস্টটা লিখবো। এরপরে কি করব, গেস্ট পোস্টটা যখন লেখা তাদের সাইটে পাবলিশ হয়ে যাবে তখন সেটাকে ফলো আপ করব। পাশাপাশি এখানে বোনাস কিছু স্টেপ আছে, সেগুলো আমরা দেখব যে আসলে কি কি আসলে করা যায়, মানে আরো এইগুলো নিয়ে। তো আমরা গেস্ট পোস্টের বেনিফিটস পরে দেখি, যে গেস্ট পোস্ট কিভাবে আসলে কাজ করে সেটা ভিন্ন কথা। বাট তার আগে আমরা দেখে নিই যে প্রথম স্টেপটা যেটা আছে ফাইন্ড গেস্ট পোস্ট টার্গেটস, অর্থাৎ টার্গেটেড গেস্ট পোস্টটা আমাদের খুঁজে বের করতে হবে। আমরা যেমন ব্লগ কমেন্টিং এর জন্য সূত্র ছিল, কিছু ল ছিল বা সার্চ কোয়েরিজ ছিল, ঠিক একইভাবে গেস্ট পোস্টিং এর জন্য কিছু কোয়েরিজ আছে, যেগুলো হচ্ছে আমাদেরকে হেল্প করবে আমাদের নিশ রিলেভেন্ট টার্গেটেড ওয়েবসাইট গুলো বের করতে। তো এই সূত্রগুলো আমি দিয়ে দিব, সমস্যা নেই, ব্লগ কমেন্টের মতো। এগুলো আপনারা বাইরেও এমনিতেই অনলাইনে খুঁজেও পাবেন, সমস্যা নেই। আমি প্রথম যেই সেকেন্ড যে কি ইটা আছে, সার্চ কোয়েরি আছে, সেটা দিয়ে আমি কাজ করে দেখাচ্ছি। এটা হচ্ছে প্রথমে লেখা আছে হচ্ছে ইওর কিওয়ার্ড, অর্থাৎ আপনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করবেন সেই কিওয়ার্ড গুলো এখানে বসাবেন। এরপর যারা আসলে গেস্ট পোস্ট অ্যালাউ করে তারা লিখে রাখে রাইট ফর আস, অর্থাৎ তাদের ওয়েবসাইটে একটা পেজ আলাদাভাবে ওপেন করা থাকে বা পাবলিশ করা থাকে, যে রাইট ফর আস অথবা গেস্ট আর্টিকেল অথবা গেস্ট পোস্ট অপরচুনিটিস, দিস ইজ এ গেস্ট পোস্ট বাই, এরকম যত ধরনের কথাবার্তা লেখা আছে এখানে। এই কিওয়ার্ড গুলো কিন্তু সহজ, কিওয়ার্ড না সরি, এই সার্চ টার্ম গুলো কিন্তু সহজ, মানে আপনার শুধু নিশ দিতে হবে আর বাকিটা হচ্ছে কোটেশনের মধ্যে জাস্ট যারা যারা মানে যে ধরনের কথাবার্তা লিখে থাকে, যারা গেস্ট পোস্ট অ্যালাউ করে যে ধরনের ওয়েবসাইট তাদের। তো এইগুলো হচ্ছে মার্কেটাররাই অ্যানালাইসিস করে বের করছে যে যারা গেস্ট পোস্ট অ্যালাউ করে তাদের ওয়েবসাইটে কি কি লেখা থাকে, এরকম ব্যাপার আমরা দেখছি কিছুক্ষণের মধ্যেই।
দেখেন সাবমিট ইউর কন্টেন্ট এই ধরনের কথা লেখা থাকতে পারে, সাবমিট পোস্ট, সবকিছু খুব ইজি ব্যাপার, কোনো কিছুই নাই। বামে একদম ঢালাও ভাবে ইওর কিওয়ার্ড অর্থাৎ আমার কিওয়ার্ডটা দিব, এরপর রাইট ফর আস। তো আমি এখানে একটা কিওয়ার্ড দিয়ে দিই স্কিন কেয়ার, রেজাল্টটা বেশি আসার জন্য। সব ইন্ডাস্ট্রিতে রেজাল্ট আছে, বাট আমি হচ্ছে যে এটা দিয়ে দেখাচ্ছি। ব্লগ কমেন্টের সময় কিন্তু এই ধরনের সূত্র ব্যবহার করা হয়েছিল, আশা করি মনে আছে। সেগুলো একটু জটিল ছিল, আলাদা ভাইয়া, আলাদা করে। হ্যাঁ। আশিক ভাই টেক্সট করতেছে, ওটা একটু দেখেন তো। আহ ওহো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি লিভ নেন ভাইয়া, লিভ নেন, সমস্যা নেই। করোনাই, আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। এটা তো লাগলো। করোনার অবস্থা খুব খারাপ, তাই না? বাইরে আপনারা বের হবেন না, এতটা উদাসীন হওয়ার এবার দরকার আমরা নেই। বেরোচ্ছি। ঈদ কোরবানি প্রচুর আসবে ধরেন, বা আনন্দ আসবে, একটু ফ্যামিলি মেম্বার সহ সবাইকে একটু সেভে রাখেন। এটা খুবই একটা লাগলো। ওকে, ঠিক আছে ঠিক আছে ভাই, সমস্যা নেই। যারা যেভাবে, আমি তো আটকাই না কাউকে ওইভাবে নাই। যেমন হয়তো 5 মিনিটের জন্য কোথাও যাবেন, লিখে দিয়ে যাবেন। আমি হয়তো বা হঠাৎ করে ডাক ডাক দিয়েছি কাউকে, তখন হয়তো দেখা গেল সে নাই, আমার খারাপ লাগবে আসলে, যে ক্লাসে জয়েন করে কোথায় কি যাচ্ছে, এরকম হতে পারে। ওকে, আমরা একটু ক্লাস কন্টিনিউ করি নাকি? ওকে, সো স্কিন কেয়ার দেখেন, আমি কয়েকটা ওয়েবসাইটে ঢুকে যাচ্ছি শুরুতেই। দেখেন আমি যখন কিওয়ার্ডে ব্যবহার করলাম রাইট ফর আস, এটা কোটেশন দিলাম স্কিন কেয়ার নিয়ে। এবার আমার সামনে যে ওয়েবসাইটস গুলো আসছে, সেই ওয়েবসাইটের এক একটা আলাদা পেজ আছে। দেখেন রাইট ফর আস, অর্থাৎ তারা হচ্ছে গেস্ট পোস্ট অ্যালাউ করে। এই সাইটগুলো সব সাইট করবে না, কিন্তু যারা করবে তাদের এ ধরনের পেজ থাকে। সো রাইট ফর আস দেওয়ার পরে দেখেন, আমি এটাতে পরে আস্তে আস্তে পড়ে বুঝাই দিচ্ছি এক একটা করে, বাট আগে পেজ দেখেন। এটাও কিন্তু স্কিন কেয়ার রিলেটেড ওয়েবসাইট, বিউটি অ্যান্ড কি বলতেছে, বিউটি রিলেটেড, তারপরে এটা স্কিন কেয়ার রিলেটেড। সো এটা একটা ব্যাপার। আরেকটা বিষয় হলো, এখানে রাইট ফর আস কথাটা অবশ্যই কোথাও আছে, যেটার কারণে আমাদের এইটা খুঁজে নিয়ে আসছে গুগল। এই যে রাইট ফর আস এখানে দেয়া আছে। তো আমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারি। এই যে হেয়ার কথাটা লেখা আছে, এখানে আসতে পারি। এইখানে দেখেন এই যে রাইট ফর আস একটা আলাদা পেজ আছে। তাদেরকে যদি আমি লিখতে যাই তাহলে কি কি লিখতে হবে, ওকে। আর এখানে শুধু কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া আছে। আমরা আরো ওয়েবসাইটে যাব। রাইট ফর আস এই যে পেজ গুলো আলাদা থাকতেছে, বাট এই যে এটা হচ্ছে স্কিন কেয়ার রিলেটেড একটা ওয়েবসাইট। তাহলে আমার প্রথম টার্গেট হচ্ছে, আমি যে ইন্ডাস্ট্রিতে আসলে কাজ করি সেই ইন্ডাস্ট্রির ওয়েবসাইট গুলো আসতে হবে, পাশাপাশি যারা গেস্ট পোস্ট অ্যালাউ করে সেই সাইট গুলো আসতে হবে। সিম্পল, আমাদের চলে আসছে। এখন কি আমাদের দায়িত্বটা কি? প্রত্যেকটা সূত্রই ব্যবহার করা, অর্থাৎ সাইট গুলো খুঁজে বের করার জন্য স্ক্রিন কেয়ার দেওয়ার পর এখানে যেমন রাইট ফর আছে, রাইট ফর আস আছে। তো এখন গেস্ট আর্টিকেল বা গেস্ট পোস্ট বা গেস্ট পোস্ট অপরচুনিটিস, এ ধরনের কথাবার্তা চেঞ্জ করে আমাদের যে রেজাল্ট গুলো আসবে সেই রেজাল্ট গুলো নিয়ে নেওয়া। আমি আপনাদেরকে একটা এই যে এসইও ইটা দিয়ে কি বলা হচ্ছে, এই এক্সটেনশনটা দিয়ে কিভাবে সাইট গুলো লিস্ট নামাবেন সেটা আমি কিন্তু বলে দিয়েছি বা শিখিয়ে দিয়েছি, ওটা করে নেবেন। অথবা সিঙ্গেল সিঙ্গেল আপনি করতে পারেন, এক্সেল ফাইল রেডি করতে হবে। আর গেস্ট পোস্টিং এর জন্য দুই ধরনের কাজ হয়। সরাসরি গেস্ট পোস্টের জন্য একটা ব্যাপার আছে, আর এই সাইট গুলো খুঁজে বের করে দেওয়া বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী এই সাইট গুলো শুধু লিস্ট বানায় দেওয়া, যে ক্লায়েন্ট চাচ্ছে যে 50টা বা 100টা সাইটের লিস্ট নিবে, সেগুলোতে যাতে গেস্ট পোস্ট করা যায় সেই ধরনের সাইট খুঁজে দেওয়া একটা কাজ। তো এই যে কাজ খুঁজতেছি, এটাও একটা স্টেজ আছে, মানে এটাও একটা সোর্স আছে, ইনকাম সোর্স আছে, যেটা গেস্ট পোস্ট যারা সার্ভিস দেয় বা গেস্ট ব্লগিং, তাদের একটা ব্যাপার থাকে। তবে এই সার্ভিসটা হচ্ছে যারা গেস্ট পোস্ট করে তারাই খুঁজে বের করে, এটা সময় সাপেক্ষ ব্যাপার। প্রথমে একটা স্টেজ যাচ্ছে, এরপর দেখেন কি কি আরো করতে হয়।
সো এই সাইটটাতে চলে আসলাম, আমি প্রথম সাইটটাতে আসবো। এরা বলতেছে যে স্কিন কেয়ার টপিকস নিয়ে আপনি লেখালেখি করতে পারেন এই ওয়েবসাইটের জন্য তারা চাচ্ছে, তাছাড়া এই পেজটা থাকতো না বা এটা ক্লোজ করে রাখতো। এখন এইখানে ডিটেলে তারা বলে দেয় যে আমার কি কি ইনফরমেশন, দেখেন কত ওয়ার্ডস এর হইতে হবে, কন্টেন্ট লেন্থটা, দ্বিতীয় কথা হচ্ছে কন্টেন্ট কোন স্টাইলে লিখতে হবে, কন্টেন্টটা কি কি টপিকস এর উপর তারা চাচ্ছে সেটা বলে দেয় যে আপনি স্কিন কেয়ার নিয়ে হলেও এই এই ব্যাপার নিয়ে আপনি আমাদেরকে লিখে দিতে পারেন। দ্বিতীয় কথা, তাদের সাথে যোগাযোগ করবেন কি মাধ্যমে, তাদেরকে কন্টেন্ট পাঠাবেন কেমন, নেগেটিভ কোনো কিছু ব্যাপার থাকলে তারা বলে দেয় যে তোমার এই করা যাবে না, ওই করা যাবে না, এরকম ব্যাপারগুলো ইউনিক হইতে হবে। তারপর যদি কোনো কন্টেন্টের মধ্যে ফিচার্ড ইমেজ ব্যবহার তারা চায় ইমেজগুলো, তাহলে আমাদেরকে ইমেজ সহ দিতে হবে। ফিচার্ড ইমেজ কেমন, সেটা হচ্ছে মজে আসতেছেন, মজে আমরা দেখছি, মজে প্রত্যেকটা আর্টিকেলের জন্য এক একটা ইমেজ আছে। কন্টেন্টের মধ্যে যে ইমেজগুলো ব্যবহার করা হয় সেগুলো না, এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন এই ফিচার্ড ইমেজগুলো এক একটা কন্টেন্টের জন্য, এই যে এই ব্যানারের মতো দেখতেছেন এই এই ইমেজগুলো যদি মনে করেন, মানে তারা যদি চায় সেটাও আমাদেরকে দিয়ে দিতে হবে। পাশাপাশি যদি আপনি কন্টেন্টের মধ্যে কোনো স্ক্রিনশট বা অন্যান্য আরো কিছু ইমেজ ব্যবহার করেন, সেটা কিভাবে করবেন এগুলো নিয়েও কথা বলা হয়। যদি তারা কোনো ইমেজ না চায়, নিজের মতো করে তারা হয়তো অ্যাড করতে পারে, সেগুলো ক্লিয়ার বলে দিবে। পাশাপাশি আপনার যদি গ্রামাটিক্যাল মিস্টেক থাকে তারা সেইগুলো কাটছাঁট করবে, সেটা বলে দেয় যে আপনি যেভাবে পাঠাবেন সরাসরি এইভাবে আমরা সেটাকে পাবলিশ করব না বা পোস্ট করব না, সেটাকে আবার চেঞ্জ নিয়ে আসতে পারে। এটা একটা ব্যাপার। তো এই ধরনের যত ভালো দিক মন্দ দিক, কিভাবে চাচ্ছে কন্টেন্ট গুলো বা কিভাবে আপনাকে লিখে দিতে হবে, সবকিছু ডিটেলে লেখা থাকে। আমাদের প্রথম কাজ হচ্ছে 50টা যদি সাইট আমরা টার্গেট করি বা 50টা করতে চাই, একটা সাইট থেকে আমরা গেস্ট পোস্ট বের করতে পারবো, দুইটা তিনটা সমস্যা নেই, যদি সাইট ওনার অ্যাকসেপ্ট করে। এটা একটা ব্যাপার। আর যদি না করে মিনিমাম তো একটা একটা নিয়ে কাজ করতে হবে, একটা বের করার জন্য চেষ্টা করতে হবে। এটা হচ্ছে বিষয়। এখন দেখেন এই ডিটেলটা আপনাকে পড়ে নিতে হবে। পড়ার পর যদি আপনার মনে হয় এভাবে 50টা টার্গেট করলে 50টা পেজই পড়তে হবে আপনাকে, এবং ইনফরমেশন গুলো কালেক্ট করতে হয় কি কি সেটা আমি একটু পরে আসতেছি, আগে বেসিক আইডিয়াটা শেষ করি। আচ্ছা, কেন বলছে হোয়াই রাইট বিউটি, তারপর হচ্ছে মেকআপ, আরো আরো স্কিন কেয়ার টপিকস ফর আস, কেন আসলে লিখবেন আপনি সেটা নিয়ে তারা কথা বলছে। যদি এখানে বলতেছে আর ইউ লুকিং ফর ব্লগস টু পাবলিশ ইউর আর্টিকেল এই রিলেটেড, টেক এ লুক অ্যাট এই ওয়েবসাইটটা বলছে .ca। যদি আপনি চান এই ধরনের কোনো কন্টেন্ট পাবলিশ করতে তাহলে এইটা একটা ব্যাপার। ওরা বলতেছে উই অফার ফ্রি গেস্ট পোস্টিং, তো তারা ফ্রিতেই অফার করছে, এটা আমাকে এনশিওর হতে হবে যে তারা ফ্রিতে আমাদেরকে সার্ভিস কন্টেন্ট পোস্ট করতে দিবে কিনা। কারণটা হচ্ছে এই নিয়ে বিজনেস ওয়ার্ল্ড ওয়াইড, মানে প্রচুর পরিমাণ গেস্ট পোস্টিং এর ওয়েবসাইট করে তারা টাকা অফার না করলে এইগুলো করতে দিচ্ছে না, যেগুলো লিঙ্ক ফার্ম হিসাবে আমরা চিনে থাকি। অর্থাৎ যেই ইন্ডাস্ট্রিতে বেশি আসলে কাজ হয়, যেমন হেলথ নিয়ে, তারপর হচ্ছে গেমিং নিয়ে, এ ধরনের ইন্ডাস্ট্রিতে ওয়েবসাইট গুলো করে করে গেস্ট ব্লগিং এর জন্য ব্যাপারটা করছে। এখন একটা ওয়েবসাইটে অথরিটি বাড়ানোর পরে গেস্ট ব্লগিং এর জন্য ওপেন করে দিচ্ছে। তো এখন কি আমি সাইটের ওনার জাস্ট বসে আছি, এখন আমি এমন হবে যে মাসে বেছে বেছে আমার কাছে ধরেন 50,000 মেল আসবে, এর মধ্যে 50টা মাত্র আমি গেস্ট পোস্ট পাবলিশ করব ধরেন, বা দেখা যাচ্ছে যে আমি 100টা করব, তাদেরকে টাকা নিয়ে নিয়ে আমি আমার সাইটে করব, কারণ আমার সাইটে একটা অথরিটি বেড়ে গেছে। তো এই ধরনের বিজনেস এই এন্ড, যেমন আমরা এই সাইটের সাথে যোগাযোগ করব, তারা ধরেন এখানে টাকা চাইতে পারে, বা পেইড গেস্ট পোস্ট গুলো পড়ে আছে যেগুলো টাকা দিয়ে বা টাকা অফার করে আসলে বের করতে হয়, বাট আমরা ফ্রিতে কাজ যেহেতু করব, সেক্ষেত্রে একটা ব্যাপার। ওই সাইটে ওনারের একটা বিষয় হচ্ছে সে একটা কন্টেন্ট পাচ্ছে, বাট একটা জিনিস জানেন, সে কিন্তু কন্টেন্টের অভাবই না, কারণ তার কাছে হচ্ছে
পার ডে আপনি মেইল চিন্তা করলে মাথা খারাপ হয়ে যাবে যে কি পরিমাণ মেইল পড়ে যারা গেস্ট পোস্ট অ্যালাউ করে, যদি সেই সাইটটা ভালো অথরিটি সাইট হয়, ঠিক আছে, তাহলে প্রচুর মেল পড়ে। আমরাও যেমন এইভাবে মেল দিব, কারণ গোটা ওয়ার্ল্ড ওয়াইড নিয়ে কাজ করা হচ্ছে। তো এখন দেখেন তারা এটা ফ্রিতে গেস্ট পোস্ট, ডোমেন অথরিটিটা রাইজিং হবে, সেগুলো ভিন্ন ব্যাপার। এরা বলতেছে যে উই ক্যান গিভ টু ডু ফলো ব্যাকলিংস, দুইটা দিবে ম্যাক্সিমাম। এই যে এখানে আমি যেটা বললাম যে দুইটা লিঙ্ক শুধুমাত্র বের করতে দিবে ম্যাক্সিমাম ফর ফ্রিতে, এরপর আর কোনো কিছু নাই। তো আমার ধরেন প্রথম দিকে আমার উদ্দেশ্য ঠিক আছে, এরপর সে বলতেছে কোন টপিকে আসলে তুমি লিখবা আমাদের জন্য। তো এখানে অলরেডি বলে দিচ্ছে তারা কি কি নিয়ে লিখতে হবে। এই যে এইখানে এখন যদি আপনার বিজনেসটা এই রিলেটেড, আপনার যদি এক্স্যাক্টলি আপনি দেখছেন যে না এই রিলেটেড আমি কন্টেন্ট লিখবো না, তাহলে সাইটটাই বাদ দিয়ে দিতে হবে। আর আপনার যদি মনে হয় যে হ্যাঁ আমি এই চারটে টপিকের মধ্যে আমি হচ্ছে হয়তো এই স্পা নিয়ে লিখতে পারি, বা এই যে মেকআপ নিয়ে লিখতে পারি, বা অন্যান্য আরো যে ইনফরমেশন গুলো দেয়া আছে, এটার বাইরে কোনো কিছু তাদের অফার করা যাবে না। তো আপনি যেটা লিখবেন সেটা নিয়ে আবার মেল পাঠাইতে হবে, সেটা পরের স্টেজ আসতেছে, আগে সাইট গুলো দেখছি। এরপরে দেখেন রিকোয়ারমেন্ট বলছে বলছে ভাই 1200 ওয়ার্ডের হইতে হবে, 1200 ওয়ার্ডস থাকতে হবে পার আর্টিকেল। যদি আপনি কথার কথা 10টা আর্টিকেল দিতে চান তাহলে এত হতে হবে, এই যে যেটা বললাম। তারপর হচ্ছে এইগুলো লোকাল, এই যে ইন কি টরেন্টো, এটা লোকাল থাকতে হবে, লোকাল এইগুলো থাকতে হবে, ঠিক আছে, টোন গুলো থাকতে হবে, সেগুলো বলছে আর্টিকেল টাইটেলে লোকাল টোন গুলো নিয়ে আসতে হবে, লোকাল ভয়েস গুলো নিয়ে আসতে হবে। তারপর ইন ডিপথ আর্টিকেল, এখানে এখানে টাইপস অফ আর্টিকেলের কন্টেন্টের কথা বলছে, এবং কোন পারপাসে হবে সেইগুলো নিয়ে কথা বলছে এখানে। এখানে ইউ আর নট কি রাইটিং অ্যান্ড অ্যাডভাইস। আচ্ছা সিরিয়াসলি এটা কি বলবে, এখানে লিঙ্ক করা আছে, এটা সম্ভবত অ্যাডভার্টোরিয়াল বলছে। এটা হচ্ছে আপনার যদি কোনো শর্ত থাকে সেটা দেখতে হবে, ধরেন আমি এটা বুঝতে পারছি না, তাহলে লিঙ্ক করে দিয়েছে এই জন্য সেটা আমাকে বুঝেই কাজ করতে হবে, না হলে করা যাবে না, এটা একটা ব্যাপার। ওকে, এরপরে দেখেন আরো কিছু ব্যাপার বলছে তারা, সবগুলো পড়তে হয়, আমি জাস্ট আপনাদের বিরক্ত লেগে যাবে হয়তো, বাট কি কি ইনফরমেশন দেয়া থাকে সেগুলো একটু দেখছি। এবার দেখেন ওই যে বললাম না যে কিভাবে কন্টেন্টটা সাবমিট করব, হাউ টু সাবমিট টু ইউর কন্টেন্ট, কিভাবে আপনার কন্টেন্টটা সাবমিট করব সেই সেই ব্যাপারটা নিয়ে বলছে। তো দেখেন এই যে এখানে একটা হচ্ছে ইটা দেওয়া আছে, কি বলে হচ্ছে আপনার হচ্ছে মেইল বা ইমেলটা যে কি কি করব এইখানে প্রথমে দেওয়া আছে, তারপর গেস্ট পোস্টিং রাইট করে সাবজেক্টটা কিভাবে লিখতে হবে, পাশাপাশি কোথায় কি করতে হবে। সো এইখানে একটা আমরা পাইছি ইনফরমেশন যেটাতে আমাদের মেল পাঠাইতে হচ্ছে, ঠিক আছে, এই ইনফরমেশনটা। তাহলে দেখেন কিভাবে পাঠাবো, কিভাবে যোগাযোগ করব, সেই ইনফরমেশন গুলো, পাশাপাশি কি কি রিকোয়ারমেন্টস, মানে কি কি করতে পারবো, কি কি করতে পারবো না, কত ওয়ার্ডস এর নিবে, সেগুলো একটা ব্যাপার, কোন টপিকে লিখবো, এগুলোই আসলে রাইট ফর আস বা গেস্ট পোস্টের যারা অ্যালাউ করে সেই ধরনের সাইটে লেখা থাকে বা পাবলিশ করা থাকে। এবং আপনি চাইলে হয়তো এখানে দেখা যাচ্ছে যে মেইল ফরম্যাটে দিয়েই রাখছে, আপনি সেখানে সেন্ড দিতে পারেন, এটা একটা ব্যাপার। ওকে, সব সাইট গুলো একরকম হবে না, এটা আপনাকে বুঝতে হবে। এটাকে আমি বাদ দিব, এটাতে চলে আসতেছি। রাইট ফর আস এরা হয়তো বা সেগমেন্ট করেনি আলাদা করে, বাট তারা দেখেন একটু আমরা যদি নজর বোলাই তাহলে এখন আশা করি সব বুঝতে পারবেন যে হ্যাঁ এই পেজটা আপাতত পড়ে বুঝতে পারবেন কি কি থাকে। বিউটি অ্যান্ড স্কিন কেয়ার নিয়ে অবশ্যই এই ধরনের নিশ থাকতে হবে তারা বলছে, এবং অথরিটি যাইতে হবে। তারপর হচ্ছে এখানে আপনার কন্টেন্টটা প্ল্যাগারিজম ফ্রি থাকতে হবে, এগুলো যাতে কপি কন্টেন্ট না হয়, এটা একটা ব্যাপার। তারপর কত ওয়ার্ড, এখানে 1500 ওয়ার্ডস এর থাকতে হবে লেন্থ, এগুলো রিকোয়ারমেন্টস এ দিয়ে দিয়েছে। এবং এই যে আমেরিকান ইংলিশটা থাকবে, গ্রামাটিক্যাল কারেক্ট থাকতে হবে, হ্যাঁ ভালো লেখা লিখতে হবে, এটা ইন আমেরিকান অ্যাকসেন্টে লিখতে হবে, ব্রিটিশ না, এরকম বলে দেয়। ওই যে আমি বললাম যে আপনাদের কোন কোন স্টাইলে লিখতে হবে, সেটা একটা ব্যাপার। যদি এটা যারা কন্টেন্ট লিখে, মানে গেস্ট পোস্টিং এর জন্য কন্টেন্টটা হচ্ছে মেইন জায়গা,
সবচাইতে হাই কোয়ালিটি কন্টেন্ট হতে হয়, এবং এইগুলো করার জন্য ব্লগারকে আসলে কি বলা হচ্ছে হায়ার করা হয়। ঠিক আছে, ব্লগার, অনলাইনে ভালো ভালো ব্লগার গুলো, ঠিক আছে। যেমন ধরেন মজে একটা ব্লগ লিখতেছে, এই পিপলটা ধরেন, এই পিপলের সাথে বড় কোম্পানিগুলো, এই যে পিপল সব ইনফরমেশন দেওয়া আছে, কোথায় কি কাজ করছে, কেমনে কি করছে। তো এই ব্লগার গুলো আপনার হচ্ছে নেই, হায়ার করে, ঠিক আছে, বা এদের সাথে চুক্তি করে যে ঠিক আছে তুমি এইটাতে এই করে দাও, ওইটাতে ওই করে দাও। এই এক একটা ব্লগারের পিছনে বড় বড় কোম্পানি লাইন দিয়ে বসে থাকে, এরকম অবস্থা। এই এক একটা ব্লগারের চিন্তাই করতে পারবেন না আপনি। ইনারা তো মজে একটা আর্টিকেল পাবলিশ করছে, মানে সেরকম একটা ব্যাপার তো থাকছেই। পাশাপাশি হচ্ছে এরা অন্যান্য আরো ব্লগের সাথে যুক্ত আছে, এক একটা কন্টেন্ট নেয়ার জন্য মানে লাইন ধরে থাকে, এরকম একটা অবস্থা। এবং তারা সেই রকম লেভেলেরই লেখে এবং ওই ধরনের চিন্তা ভাবনা অ্যাপ্লাই করে আসলে কাজগুলো করে থাকে। তো এত হাই কোয়ালিটি ব্লগার না, আপওয়ার্কে যদি দেখেন বা অন্যান্য আরো আপনার হচ্ছে এই আর্টিকেল রাইটিং এর জন্য কিছু প্ল্যাটফর্ম আছে আসলে, যেমন আই রাইটার, এখানে মনে হয় এখন অ্যাকাউন্ট নেই না, আই রাইটার আছে। তো এই সাইট গুলোতে শুধু কন্টেন্ট রাইটাররা থাকে। তো এইটা আমি বলতেছি না, আরো ব্লগ প্ল্যাটফর্ম গুলো আছে, সেগুলোতে রাইটার থাকে, ওইখান থেকে হায়ার করে। এমনি সিঙ্গেল ফ্রিল্যান্স মার্কেট প্লেস থেকেও হায়ার করে। তো গেস্ট পোস্টিং এর কাজ হচ্ছে গেস্ট ব্লগারদের আসলে মেইন কথা। হুম, এটা একটা বিষয়। তো এই পেজ গুলো দেখছিলাম, তো এই পেজে ইনফরমেশন, গেস্ট পোস্ট, কন্ট্রিবিউশন, গাইডলাইন্স গুলো দেওয়া আছে। তো এই গাইডলাইন্স গুলো আমাদেরকে অবশ্যই পড়ে বুঝে দেন সিলেক্ট করতে হবে। স্পন্সর গাইডলাইন, অ্যাডভার্টাইজিং এন্ড স্পন্সর গাইডলাইন্স গুলো দেখে নিতে হবে, অর্থাৎ যা যা আছে সবগুলোই পড়ে নেওয়া আমাদের হচ্ছে, নিয়ে বুঝতে হবে যে এখানে আসলে আমি যাচ্ছি কিনা, বা আমার যে রাইটার সে এই পর্যন্ত যেতে পারছি কিনা। দেখেন এইটা আরেকটা ওয়েবসাইটে আসছি, রাইট ফর আস, সেম কথা, কি নিয়ে লিখবো সেটা বলছে। এবার কিছু কোশ্চিন তারাই সেট করছে, কি কি করব, কেমনে কি পাবলিশ করব, বিভিন্ন রকম। এই যে এখানে টপিকস গুলো দেয়া আছে, এরপর তারাই প্রশ্ন করছে কিভাবে পোস্ট সাবমিট করব। এই যে এখানে ইমেলটা দেওয়া আছে, কন্ট্যাক্ট ইনফরমেশনটা। তো এখান থেকে এগুলো কালেক্ট করতে হয় আমাদের। আমি একটু পরে দেখাচ্ছি কি কি নেব। মিনিমাম এই যে 800 ওয়ার্ড, তো যেটা যেটা আছে এটা করতে হবে। তাহলে আমরা যা বুঝলাম, এই সূত্র দিয়ে প্রথমে আমরা হচ্ছে নিচটা দিব, কোন নিচ নিয়ে কাজ করছি, এন্ড সূত্রটা কোটেশনের মধ্যে দেওয়ার পরে সাইট গুলো লিস্ট আগে নিয়ে নিতে হবে, তারপর একটা একটা করে আমাদেরকে এই পেজ গুলো দেখে নিতে হবে। ঠিক আছে, ওকে। আমাদের ক্লায়েন্টকে যখন ইনফরমেশন দিতে হয় তখন কি কি দিতে হয়? এক নম্বর হচ্ছে এই সাইটের এই ইউআরএলটা, রাইট ফর আস, যেমন এই কিওয়ার্ড দিয়ে সার্চ করছি, তো এইটা আপনাকে দিতে হবে, কারণ ক্লায়েন্ট নিজেও ঢুকে এগুলো দেখবে, বা ক্লায়েন্টের যে ব্লগার থাকবে সে আসলে দেখবে এই পেজটা। এটা একটা ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে এখানে এসে এদের সাথে যোগাযোগের মাধ্যমটা কি। তাহলে এক নম্বর ইনফরমেশন গেল এইটা, এদের এই পেজের লিঙ্কটা দিয়ে দিতে হবে ক্লায়েন্টকে। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের হচ্ছে কি এই যোগাযোগের যে অ্যাড্রেসটা বা যে ওয়েটা, সেটা এক্সেল ফাইলে আমাদেরকে ইনপুট দিতে হবে। অর্থাৎ তারা যদি বলে যে ওকে, যে আমরা মোটামুটি হচ্ছে কিসে বলবো, কন্ট্যাক্ট ফর্মে যেগুলো দেওয়া আছে, তাহলে ফর্মের লিঙ্ক দিয়ে দিবেন, বা এই সাইটে যদি ফর্ম থেকে যায়, যে যেমন এটা এটা এমনিতেই অনায়াসে পেয়ে যাবে। আর যদি এরকম থাকে যে আপনার হচ্ছে মেইল গুলো আছে, তাহলে ইমেইল গুলো কালেক্ট করে বসাইতে হবে, এই লিঙ্কটা দিতে হবে, তারপরে এটা, এরপরে হচ্ছে আমাদের ডোমেন অথরিটিটা দিতে হবে। ভাইয়া ডোমেন দ্বিতীয়টা অথরিটিটা বুঝি নাই, নেটের অবশ্যই সমস্যা হতেছিল, একটু রিপিট করবেন? আমরা যখন ক্লায়েন্টকে ইনফরমেশন সাবমিট দিব, সবাই কি একই অবস্থা, শুনতে পান নাই? পেয়েছি ভাইয়া, হ্যালো, শুনতে পেয়েছি। রেকর্ড হলে দেখে নেন। আমি বলছি যে যখন ক্লায়েন্টকে ইনফরমেশন দিতে হয়, তিনটে ইনফরমেশন একটা ওয়েবসাইটের জন্য। এক নাম্বার হচ্ছে ইউআরএলটা,
2 নাম্বার হচ্ছে তাদের সাথে যোগাযোগ করব কোন মাধ্যমে, ইমেলটাই বেশি থাকে ওইটা একটা, ডোমেন অথরিটিটা। এই 3টা ইনফরমেশন আপনার হচ্ছে ক্লায়েন্টকে আমাদের দিয়ে দিতে হবে, এবং যেটা এখান থেকে আপনি খুঁজে বের করবেন। আরো ক্লায়েন্টে চাই তারা কি কি টপিকস নিয়ে আসলে বলছে, ঠিক আছে, এটা 4র্থ নাম্বার হতে পারে। এখন কথা হচ্ছে যদি বলেন ভাই আমরা গেস্ট পোস্টিং সাইট গুলো কি ইয়ে থেকে খুঁজে নিতে পারবো না গুগল থেকে, হ্যাঁ পারবেন। সেক্ষেত্রে হবে কি আপনার নিশ টার্গেটেড ব্যাপারটা আসবে না অতটা। তারা রেগুলার যে র্যান্ডম যে নিশ গুলো ধরেন লাইফস্টাইল নিয়ে, আর্ট অ্যান্ড বিউটি নিয়ে, বা দেখা যাচ্ছে গেমিং নিয়ে বা টেকনোলজি নিয়ে, এই ধরনের কাজ করে এইগুলো দেওয়া আছে। ওকে আমরা একটু দেখি। গেস্ট পোস্টিং সাইটস বলতেছি, এখানে আপনি ফ্রি কথাটাও অ্যাড করে দিতে পারেন। ফ্রি গেস্ট পোস্টিং সাইটস লিস্ট এখানে 80টা আছে, আমরা দেখি 2020-এ 20-তে 105টা। এগুলো হলে প্রবলেমটা কি হয় এটা আগে দেখি আমরা, এবং তারা কি কি ইনফরমেশন আমাদেরকে দিচ্ছে। এটা নিয়েও একটা ব্লগ করছে, দেখছেন যে যারা ব্লগ করতেছে এবং এটা থ্রুতে হয়তো তারা ইনকাম জেনারেট করছে। এই যে এখানে দেখেন একটু ভালো করে, ক্যাটাগরিজ অ্যাকসেপ্টেড, কোন কোন ক্যাটাগরি নিয়ে হয়, ক্যাটাগরিটা মেইন মানে নিশ যেটা বলতেছি। এই যে লাইফস্টাইল, টেকনোলজি, বিজনেস, স্পোর্টস, এগুলো কমন, ঠিক আছে। ওপিনিয়ন, তারপর হচ্ছে নিউজ, স্মল বিজনেস এখানে দেখে, তারপর হচ্ছে এই যে এখানে ক্লিক করলে আমাদের কন্ট্যাক্ট ডিটেলে চলে যাচ্ছে। আমরাও ঠিক এভাবে বললাম যে আমাদেরকে ওই পেজগুলো আসলে দিতে হবে যেটাতে ইনফরমেশন আছে যে কি কিভাবে কি করা যায়, এবং এইটা এখানে সাইটটা দেওয়া আছে। খুব ভালো লাগলো না, কারণ এখানে ডোমেন অথরিটি বা অন্যান্য ইনফরমেশন দেয়া নেই। পাশাপাশি এখানে গেস্ট পোস্ট বের করা আসলে কতটা কঠিন হবে বা ইজি হবে কিনা, হার্ড হবে কিনা, এই ইনফরমেশন গুলো থেকে যায় আসলে, সেগুলো আমরা দেখবো একটু। এই যে এখানে ওয়েবসাইটটা দেওয়া আছে, এই যে 6 নাম্বার 7 নাম্বার করে, পাশাপাশি একটা ভালো করে লক্ষ্য করেন কি কি ইনফরমেশন। একটা ডোমেন অথরিটি, অ্যালেক্সা র্যাঙ্ক আগে ছিল, এখন অ্যালেক্সা র্যাঙ্ক দেওয়ার দরকার নেই, মানে দেখার দরকার নেই। এটা একটা ওই যে পেজ র্যাঙ্ক, তারপর হচ্ছে ডোমেন অথরিটি, পেজ অথরিটি, পিআর, যেটা পিআর তো পেজ র্যাঙ্ক বললামই, যেগুলো টিএফসি এর যেগুলো দেখছিলেন, ঠিক Alexa.com থেকে এরকম একটা অ্যালেক্সা র্যাঙ্ক দেওয়া হতো, যার যত বেশি হতো সেটা তার তত ভালো হতো, এটা একটা ব্যাপার। ট্রাফিক অ্যাপ্রক্সিমেট, সরি কথা আসলে জড়ায় যাচ্ছে, রোজা থেকে কথা বলতে গিয়ে। এটা বলতেছে 4 মিলিয়নের কাছাকাছি, তাই অ্যাপ্রক্স। হ্যাঁ, তো ডোমেন অথরিটিটা আমরা দিয়ে দিচ্ছি পাশাপাশি। আর এই যে কন্ট্যাক্ট পেজটা, বিকাম এ কন্ট্রিবিউটর, এখানে ক্লিক করেন চলে যাবে। এটা একটা ব্যাপার। ওকে, আমরা আরো কিছু সাইটে যাব, যে দেখবো তারা অনেক সুন্দর করে লিস্ট করা থাকে। আমি যেটা দেখছি এখান থেকে লিস্ট তো আমরা নিবই না, বাট দেখছি আসলে তারা কিভাবে কি করে রাখছে। এই যে দেখেন বিজনেস রিলেটেড, ব্লগিং রিলেটেড সাইট গুলো দেওয়া আছে। এন্ড সাবমিটে যদি ক্লিক করি আমরা ওই তাদের সাথে যোগাযোগ করব কিভাবে, সেই পেজে আসলে আমরা চলে যাচ্ছি। কারণ আপনার সাইট যদি এডুকেশন রিলেটেড হয় তাহলে এই দুইটা সাইটে যেতে পারেন, বাট আমি মনে করি না যে এইখানে আসলে এটা ভালো কাজে দিবে। হেলথ অ্যান্ড ফিটনেস, এই যে এখানে তাদের সাথে যোগাযোগ করবেন কিভাবে সেইগুলো। এই যে লুকিং ফর গেস্ট ব্লগার, এই পেজটা তাদের আসছে। আমরা কি সার্চ করেছিলাম যে রাইট ফর আস, এখানে লুকিং ফর গেস্ট ব্লগার্স। তো আমরা যখন এই সূত্রটা ব্যবহার করব, দেখেন ওই সূত্রটা আমাদের আছে, সরি লিখবো কোথায় ভাইয়া? হুম এই যে লুকিং ফর গেস্ট পোস্ট বা গেস্ট ব্লগার, এই যে এই ধরনের সূত্রগুলো দেয়া আছে, ঠিক আছে। তো শুধু সাইট লিস্ট গুলো আমি সূত্র দিয়ে আপনাদেরকে বের করতে হবে। তবে আরেকটা অপশন রাখলাম যে গুগল থেকেও পাওয়া যায়, সেটা
আপনাদের দেখাইলাম, বাট এটা আপনারা ব্যবহার করবেন না। ঠিক আছে, তাহলে আমি চলে আসতেছি আবার প্রথম স্টেপে, ফাইন্ড গেস্ট পোস্ট টার্গেট। তাহলে আমরা সাইট খুঁজে পেতে আরো কার কোনো সমস্যা হবে, ভাই যে ওইটা যারা আমাদের অ্যালাউ দিয়ে দেন। করছে গেস্ট পোস্ট? সাইট খুঁজে পেতে সমস্যা হবে যদি থাকে বলেন কোথাও। ভাই ওইটা আমাদের কপি করে দিয়ে দেন, তাই বললেন দিয়ে সূত্রগুলো। দিব ভাই, এগুলো তো দিবই। হ্যাঁ, আচ্ছা আগে ভাই। আমার কোশ্চেনের কথাটা বলুন। না ভাই, অসুবিধা হবে না, পারবো। আচ্ছা ঠিক আছে, যদি কেউ কোনো সমস্যা থাকে বলেন। আমরা জাস্ট সাইটটার ওই পেজটা খুঁজে পাচ্ছি বা কি কি থাকে সেটা বুঝলাম, এখনো ফাইনালাইজ করি নাই যে সেটা আমাদের আসলে কাজ করব কিনা ওইটা নিয়ে। এরপরে দেখেন, গেট ইওর গেস্ট পোস্ট রেডি, অর্থাৎ আমরা এই সেগমেন্টে বা এই সেগমেন্টেই আমরা এবার কিছু প্যারামিটার ব্যবহার করব, যেগুলো থ্রুতে কি কি বিষয় দেখা উচিত এবং কি বিষয়টা আসতেছে। দেখেন, ওকে, আমি ভালো করে কিছু কনসেপ্ট বুঝেন। নিউ একটা ওয়েবসাইট নিয়ে আসছি নতুন, যেটা ডোমেন অথরিটি ধরেন 10। আমার সাইটে কন্টেন্ট হচ্ছে আপনার কতটা আছে বলবো, 50টা কন্টেন্ট আছে, নতুন সাইট। এন্ড এখানে ট্রাফিক ঢুকে মানে ভিজিটর ধরেন ডে পারে বেশি না, এখানে হয়তো 300 জন। ঠিক আছে, বেশি নাই, যেহেতু 300 জন ট্রাফিক ঢুকতেছে ধরে নিলাম আমার ওয়েবসাইটে। এখন আপনি যখন এই সাইটের হয়ে যখন গেস্ট পোস্ট বের করতে যাবেন, একটা জিনিস চিন্তা করেন, আমি একজনের কাছে যাচ্ছি, এখানে কার নাম বলবো, ধরেন এখানে জোবায়ের আল মাহমুদ, ওনার একটা ওয়েবসাইট আছে যে জিনিস নিয়ে আমিও কাজ করি। এখন আমার সাইটটা হচ্ছে নতুন, যেটা ডোমেন অথরিটিটা 10 আছে, তারপর হচ্ছে 50টা হচ্ছে কন্টেন্ট আছে, এন্ড হচ্ছে 300টা আমার ট্রাফিক ঢুকে। ঠিক আছে, ট্রাফিক পার ডে আসতেছে। এখন চিন্তা করেন যে আমি যদি জোবায়ের আল মাহমুদকে নক দিই, জোবায়ের আল মাহমুদ এই ইন্ডাস্ট্রিতে আরো 2 বছর ধরে কাজ করছে বা তারও বেশি সময় ধরে। সেটা কিভাবে বুঝলাম, কেন বুঝলাম? তার অথরিটি মানে ডোমেন অথরিটি ভালো, কন্টেন্ট গুলো দেখা যাচ্ছে প্রায় 1500 2000 কন্টেন্ট আরো বেশি পাবলিশড হয়ে গেছে, তার ওয়েবসাইটে ট্রাফিক গুলো প্রচুর। তো আমি যখন তাকে নক করব এই পজিশন থেকে, সে যে আমাকে রিপ্লাই ব্যাক করবে বা সে আমার কাছ থেকে যে কন্টেন্ট চাবে, তার কিছু কারণ থাকতে হবে। কারণটা কি? সে যখন আমার আমার কন্টেন্টটা পাবলিশ করার পরে আমার আমার সাইটটা সে যে কানেক্ট করাবে, তার যে আউটবাউন্ড লিংক হিসাবে যাচ্ছে তার ওয়েবসাইটে আউটবাউন্ড, বাট আমার জন্য সেটা ব্যাকলিংক হিসাবে আমার এখানে লিংক ব্যাক করছে। তো সে যে রেফার করতেছে, এটাও কিন্তু আউটবাউন্ড লিঙ্কটাও গুগল কিন্তু কাউন্ট করে তার সাইটের জন্য। এখন বুঝেন, তার অডিয়েন্স যখন পড়বে ওই কন্টেন্টটা এবং ওই লিঙ্ক ধরে আপনার সাইটে আসবে, এসে দেখবে যে এই সাইটে আসলে ততটা ইনফরমেশন নাই বা ইনফরমেটিভ না। তো এটা কিন্তু একটা ইম্প্যাক্ট তার সাইটে কিন্তু পড়ছে। যদি এমন হয়তো আপনার সাইটটাও ভালো অথরিটি বা ভালো লেভেলের, তাহলে সে কিন্তু রেফার দিতে, আপনার সাইটকে সে কানেক্ট করাইতে কিন্তু দ্বিধাবোধ নাই, কারণ তারও কিন্তু করাইতে হবে। গুগল নিজেই বলেছে এই ব্যাপারে কিপটামি করা যাবে না, শুধু নিজের মধ্যেই লিংক করব। যেমন মজ শুধু ইনবাউন্ড লিঙ্ক গুলো করে নাই, কি করছে, আউটবাউন্ড লিঙ্কও দিয়েছে, মানে অন্য মানুষকেও লিঙ্ক দিতে হবে। তো আমরা এটা গেস্ট পোস্টের থ্রুতে নিয়ে আসতেছি। তো কখনোই চাইবে না একটা ওয়েবসাইটে যদি জোবায়ের আল মাহমুদের একটা ওয়েবসাইটের অথরিটি যদি 50 আপ হয়, 50+ হয়, 50+ মানে যে কোনো হইতে পারে, সে কখনোই ডোমেন অথরিটি 10কে কানেক্ট করাতে চাবে না, যদি না এই সাইটের ওনার সাথে আপনার সম্পর্ক থাকে। ঠিক আছে, এটা একটা ব্যাপার। ফ্রিতে যেটা ওয়ে আসতেছে। আর
যখন আমরা পেইড করতে যাব তখন আপনার সাইট যে কোনো অবস্থায় হোক না কেন, টাকা দিয়ে হইলে আর কোনো কথা নেই। টাকা দিয়ে হইলে আপনার সাইটটা সে কানেক্ট করায় দিবে। বাট আমরা টাকা পয়সার ব্যাপার পরে আসতেছি, পেইড ব্যাপারগুলো আগে ফ্রিতে চিন্তা করেন। তাহলে আমাকে টার্গেট কি রাখা উচিত? আমার যদি ডোমেন অথরিটি 10 থাকে, তাহলে আমাকেও এ ধরনেরই, যে যাদের হচ্ছে 30 নিচে, হ্যাঁ, লেস দেন 30 বা তারও নিচে, 20 নিচে আমাকে চিন্তা করতে হবে। ডোমেন অথরিটি যাদের আছে, যারা গেস্ট পোস্ট নিতে চাচ্ছে, তাদেরকে টার্গেট করতে হবে। এটা সিম্পল কথা। কারণ তারাও ধরেন যে গেস্ট পোস্ট অ্যালাউ করছে, বাট তারাও এই ইন্ডাস্ট্রিতে নতুন। পাশাপাশি আরেকটা ব্যাপার হয়, আমার ওয়েবসাইটের যদি ডোমেন অথরিটি এমন হয় যে আমার 40 বা 40+ বা আরো ভালো অথরিটি, আমি এবার এই হাই অথরিটি নিয়ে লো অথরিটির কাছে যাচ্ছি, তাহলে সে অবশ্যই সেটাকে, মানে অবশ্যই বলা যাবে না, কারণ হচ্ছে এটা মেইল ব্যাকের একটা ব্যাপার আছে, স্টেজ আছে। সেই ক্ষেত্রে একটা পজিটিভ সাইন যে হ্যাঁ, আমাদের ভালো অথরিটি নিয়ে যাচ্ছি, তারা কিন্তু আমাদের অথরিটি সাইটকে কানেক্ট করানোর চেষ্টা করবে, কেননা তাদের এতে এটা আছে, এবং আমরা যে আমাদের এই ধরনের কন্টেন্ট আছে বা আমরা লিখি, সেটা সে কনফিডেন্ট মানে ফিল করবে, এবং সেটাতে ব্যাপার আছে। বাট আমরা ছোট হয়ে বড়কে, আমরা বড়র কাছে যে করতে পারবো না, এখানে একটু প্রবলেম। তাহলে আমরা যখন সাইট ফাইনালাইজ করব, তাহলে এই ব্যাপারটা মাথায় রাখা উচিত যে ডোমেন অথরিটি আমাদের হাই গেলে কিন্তু আমরা তাদের কাছ থেকে ওই ধরনের কিছু আশা করতে পারি না। ঠিক আছে, এটা একটা ব্যাপার। এরপরে দেখেন, আমি যখন একটা সাইটকে মেল পাঠাবো, তখন তারা আমার ইনফরমেশন সব যাবে তাদের কাছে মেলের মধ্যে, ইমেইলের মধ্যে। তারা আমাদের সাইটে আসবে, আসা পরে দেখবে আমাদের কন্টেন্টের কোয়ান্টিটি কেমন, মানে কতগুলো কন্টেন্ট আছে, পাশাপাশি কেমন ট্রাফিক ঢুকে। ঠিক আছে, যদি আমাদের সাইটটা কম হয়, আসলে কন্টেন্ট লেন্থ গুলো, এগুলোকে আসলে আমাদের এই গেস্ট পোস্ট, মানে ওরা হচ্ছে এটা দিতে চায় না, রিপ্লাই ব্যাক করতে চায় না, কেননা তাদের কাছে দিনে ধরেন 200-500 মেল পড়তেছে। সো আপনার চাইতে আরো ভালো সাইট নিয়ে তারা যাচ্ছে, বা তারা ভালো কনসেপ্ট নিয়ে যাচ্ছে, তারা ভালো পজিশন থেকে যাচ্ছে, তখন তাদেরকে কিন্তু একটা ব্যাপার থাকে। তো এখনই সবকিছু জটিল মনে করিয়েন না, এগুলো আবার সহজ করার ব্যাপার আছে। কিন্তু মেইন থিম গুলো আগে বুঝেন, কেন আপনাকে আসলে তারা, হ্যাঁ আপনি কন্টেন্ট লিখে দিতে চাচ্ছেন বলে তারা নিবে এমন ব্যাপার নয়। তাদের কাছে তারা যদি সবারটা অ্যাকসেপ্ট করতো, তাহলে ওদের সাইটে কন্টেন্টের, মনে করেন কি বলবো, এক একটা সাইটের অবস্থা অন্যরকম হয়ে যেত। কন্টেন্ট আপলোড করে শেষ করতে পারতো না, এরকম একটা ব্যাপার। গেস্ট পোস্ট যদি সবাই যারা এই যে দিয়ে রাখছে অ্যালাউ করতো, ওই খুঁজে খুঁজে 500-র মধ্যে হয়তোবা দেখা যাচ্ছে 10টা, 20টা, 30টা এরকম হয়তোবা তারা নিচ্ছে, হয়তোবা বলতে কি নিচ্ছে। এটা একটা ব্যাপার। ওকে, এরপরে আমরা যে মেইলের আউটরিচ করব, অর্থাৎ ইমেইলটা পাঠাবো, সেই জায়গাতে কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। তার আগে এই ব্যাপারটা আমি বললাম। এরপরে আমাদের কন্টেন্ট যেখানে রাইট ফর আস, যেই রিকোয়ারমেন্টস গুলো দেওয়া আছে, যদি রিকোয়ারমেন্টস এর সাথে না যায়, লাইক আমি ধরেন যে এরকম বলতেছি যে আমার আমার ক্ষমতা আছে হয়তোবা 1000 ওয়ার্ডস এর আমি কন্টেন্ট দিতে পারবো, এর বেশি দিতে পারবো না, অথবা 1200, বাট তারা চাইছে 1500। এটা নিয়ে অবশ্য কোনো কথা হয় না, কারণ এখন 21-এ এসে 1200-র উপরে চিন্তা করতে হবে যে কোনো ধরনের কি বলে হচ্ছে কন্টেন্ট নিয়ে, সেটা আপনার ওয়েবসাইট হোক অথবা অন্য ওয়েবসাইট হোক, সেটা চিন্তা করতে হয়। তো কন্টেন্টের লেন্থ নিয়ে কারো সমস্যা হয় না, কারণ এটা ব্লগার লিখে। বাট এমন টপিক দিয়েছে, টপিকস গুলো আছে, কোনো টপিকস নিয়ে আপনি কমফোর্ট ফিল করছেন না এজ এ রাইটার হিসেবে, এজ এ ব্লগার হিসেবে, অথবা আপনার সাইটের জন্য যে কাজ করবে তা সে তাহলে ওই সাইটটা বাদ দিতে হবে। এবার আরো স্কিন কেয়ার রিলেটেড আরো খুঁজতে হবে। ঠিক আছে, এরকম ব্যাপার। কারণ আপনি চাচ্ছেন না, ধরেন আপনি স্কিন কেয়ার রিলেটেড, মানে আপনি সার্ভিস দেন, বাট আপনি চাচ্ছেন যে অন্যের ওয়েবসাইটে আমি স্পা নিয়েই শুধুমাত্র কন্টেন্ট পাবলিশ করব, এবং ওর মধ্যে থেকে আমি আর্টিকেল নিব, কিন্তু ওই সাইটে আসলে স্পা নিয়ে কোনো ধরনের কন্টেন্টই চাইনি। তাহলে আপনি স্কিন কেয়ার বাট স্পা নিয়ে কোনো কিছু বলেন নাই, বা মেকআপ নিয়ে ধরেন চিন্তা করছেন,
এখন দেখা যাচ্ছে যে আপনি যে ওখানে মেকআপ নিয়ে কোনো কথা বলাই নেই, বাট ওটা হচ্ছে স্কিন কেয়ার, তাহলে আমরা করতে পারবো না। আমি চাচ্ছি যে আমার যেহেতু সাইটটা মেকআপ নিয়েই ইটা করা, কি বলে হচ্ছে সাইটের নিশ, সুতরাং মেকআপ রিলেটেড যারা চাচ্ছে সে ধরনেরই আমি সাইটে কন্টেন্ট গুলো পাবলিশ করবো, বা ওই ধরনের কন্টেন্ট পাবলিশ করে নিয়ে আসবো। তো ওইটা ম্যাচ করতে হবে, এটা একটা ব্যাপার। এই বিষয়গুলো আপনাদেরকে ওইটাই হেল্প করবে, ওই পেজটাই। আর পাশাপাশি যে ডোমেন অথরিটি বা এই ব্যাপারগুলো দেখলাম, এগুলো হচ্ছে ফ্রিতে যাচ্ছে। এইবার এখন ব্যাপার হচ্ছে, ক্লায়েন্ট যদি নির্দিষ্ট করে বলে যে এই সাইটটা আপনাকে 10টা 20টা সাইট দিয়েছে, অথবা আপনি ক্লায়েন্টকে 20টা সাইট পাঠিয়ে দিয়েছেন, এবার ক্লায়েন্ট ওর মধ্যে থেকে 10টা পছন্দ করলো যে এই 10টাতে টার্গেট করো। এবার ওই 10টা সাইটে আমাদেরকে 1 মাস 2 মাস 3 মাস ধরে আমাদেরকে অ্যাক্টিভিটিস রাখতে হবে। কেমন? এটা একটা প্ল্যান আছে, প্ল্যানিং করতে হয়। একটা ওয়েবসাইটে যখন মেইল পাঠাবো, তারা যে ইমেলটা দিয়ে রাখছে যে এখানে যোগাযোগ করা, প্রথম অবস্থায় তাদের সাথে যোগাযোগ করতে হয় কি কি বলে। সিম্পল আমি একটু হিন্টস দিই, শেষ করা পসিবল না গেস্ট পোস্ট আজকে। যেমন এখানে তার ফার্স্ট ফার্স্ট নেম ধরে ডাকতে হচ্ছে, তারপর হচ্ছে তার, আচ্ছা আমি এটা না বুঝাই, তাকে এটাই মেল পাঠাইতে হয় যে তোমার সাইটের আমি অ্যাক্টিভিটিস, মানে আমি নিয়মিত রিডার, এই ধরনের আমারও ব্লগ আছে, বা দেখা যাচ্ছে আমি ফ্রিল্যান্স ওয়ার্কার, যে ধরনের হোক না কেন। তো ব্যাপারটা হচ্ছে তুমি এ ধরনের টপিক নিয়ে বলছো, তো আমি তোমার জন্য একটা গেস্ট পোস্ট লিখে দিতে চাচ্ছি, ঠিক আছে? এইটা এখন ব্যাপার হলো, এই স্পিচের মধ্যে অনেক কথা আছে এবং এখানে কিছু সাইকোলজিক্যাল ব্যাপার করতে হবে, ইনপুট দিতে হবে, বা টেকনিক্যাল যে বিষয়গুলো থাকে, তো সেটা নিয়ে পরে আলোচনা হবে নেক্সট ক্লাসে, আজকে আর হবে না। বাট আমি ফাইনালাইজ করার জন্য বলতেছি, নেক্সট স্টেপের কথা একটু ওভারভিউ দিয়ে নিচ্ছি। তো কি বললাম, তাদেরকে মেল পাঠাইতে হবে, দেন তারা যখন ব্যাক করবে মেলটা, তখন আমাকে আবার লেখার জন্য রেডি হতে হবে, বা তাদেরকে এইটা পাঠাইতে হবে। এরপর যখন পাবলিশ হয়ে যাবে আপনাকে মেসেজ পাঠাবে যে হয়ে গেছে। এখন দেখেন, এই যে ইমেলটা পাঠানো, আপনি আজকে এমন সময় মেলটা পাঠাইছেন যার 10 মিনিট আগে যে মেল আসলে অ্যাডমিন চেক করে, সে চেক করে বের হয়ে চলে গেছে। আজকে যে মেলগুলো আসছিল সেগুলো চেক করে বের হয়ে গেছে, আপনি ধরেন এমন সময় মেল পাঠিয়ে দিয়েছেন যখন চেক করে বের হয়ে গেছে। এরপরে নেক্সট ডেতে যখন মেলটা চেক করবে, তখন আরো ওখানে ইমেল পড়ে গেছে যেটা আপনার খুব নিচে চলে গেছে। যদিও তারা মেল যেগুলো চেক করা হয় সেগুলো তো ওই যে ইটা থাকে, আর আনরিড গুলো তো দেখাবে বোল্ড আকারে, বাট সামহাও দেখা যাচ্ছে ওখান থেকে কোনোভাবে আপনার মেলটা পড়া হয় নাই, ইমেলটা, তাহলে রিপ্লাই ব্যাক হয় নাই। একটা রিজন হতে পারে। তাহলে আপনাকে 10টা সাইট যখন টার্গেট করবেন, মেল পাঠাইতে হবে 1 সপ্তাহ পর পর, আপনাকে মেল পাঠাইতে হবে, অথবা 3 দিন পর পর আপনাকে ইমেল পাঠাইতে হবে। এবং প্রত্যেকটা মেলের একটা স্টেজ আছে, অর্থাৎ প্রাইমারি আপনি কিভাবে মেল পাঠাবেন, যদি রিপ্লাই ব্যাক না আসে, সেই ওয়েবসাইটের ওনারকে বা অ্যাডমিনকে সেকেন্ড সেকেন্ড স্টেজে আপনি কি ধরনের মেল পাঠাবেন। আপনি কি একই মেল বারবার পাঠাবেন? না, এরকম না। সেটা বিভিন্ন কারণে ওপেন নাই হতে পারে তার ওখানে, অথবা ওপেন করছে বাট ভালো লাগে নাই, তাহলে আপনাকে সেকেন্ড স্টেজে আরো কিছু ইমপ্রুভমেন্ট দিয়ে তারপর হচ্ছে মানে এইগুলো ইনফরমেশন ইনক্রিজ করে, বা সে কি চাচ্ছে, এটা একটা ব্যাপার। 20টা সাইটে মেল পাঠাইলে আপনার একটাও রিপ্লাই ব্যাক না আসার পসিবিলিটিস আছে। গেস্ট পোস্টিং এর ক্ষেত্রে এটা পসিবল যে আপনি 20টা সাইট এত অ্যানালাইসিস করে কাজ করছেন, তারপরেও রিপ্লাই ব্যাক আসবে না, নাই আসতে পারে। কিন্তু গেস্ট পোস্টিং এর ক্ষেত্রে কখনো এভাবে হাল ছাড়া যাবে না। বাট একটা জিনিস, রিপ্লাই আসবে, তাদের মধ্যে এতটুকু ভদ্রতা আছে, সিম্পল যেই টেমপ্লেটস গুলো থাকে মেইলে অটোমেশন সেট করা যায়। ধরেন যে তারা গেস্ট পোস্টের একটা পেজ রেখেছে, ধরেন এই ওয়েবসাইটটা একটা পেজ রেখেছে, রাইট ফর আস, কিন্তু তারা হচ্ছে এই মুহূর্তে কোনো ধরনের গেস্ট পোস্ট নিচ্ছে না, তাহলে তারা মেইলে একটা অটো রিপ্লাই করে রাখছে। যেই গেস্ট পোস্টিং এর এই মেল পাঠাবে, তাকে অটো রিপ্লাই যাবে যে আমরা আসলে এখন গেস্ট পোস্ট অ্যালাউ করছি না। তারা পেজ সরায় নাই,
বাট তারা মেইলে হচ্ছে তারা এটা অটোমেশন করে রাখছে যে তারা আসলে গেস্ট পোস্ট নিচ্ছে না। ব্যাপারটা এরকম হতে পারে। আচ্ছা, আরেকটা বিষয় হতে পারে যে আপনার মেইলটা দেখছে বাট ভালো লাগতেছে না বা ওয়েবসাইটটা আসতেছে না। আপনি যখন 1 মাস ধরে 4, 5, 6 টাইম পাঠাবেন তখন বুঝবেন যে ওই সাইট থেকে মেল ব্যাক আসতেইছে না, তাহলে বুঝবেন যে না আপনাকে তারা মেল ব্যাক করবেই না। এটা আমরা 3 বা 4 বার মেল পাঠাইলে বুঝতে পারি 3-4 স্টেজে যে ওই সাইটটা আমাকে আর রেসপন্স করবে না, কারণ না তাদের সাথে আমি যাচ্ছি না হয়তো কোনোভাবেই। এগুলো হচ্ছে ব্যাপার। এবার গেস্ট পোস্টটা বের করার একটা সিক্রেট টিপসটা কিছুই না, ক্লায়েন্ট যখন আসবে কাজ করার সময় ক্লায়েন্টকে বলতে হবে এত ফ্রি পেইড গুলো এত চিন্তা করিয়েন না, ব্যাপারটা হচ্ছে তাদেরকে টাকা অফার করি গেস্ট পোস্ট দিয়ে দিবে। তাদেরকে বলবেন পার লিঙ্ক ধরেন $20 বা $30, $50 যেভাবেই হোক। কারণ আমি প্রোফাইল সাবমিশন 500টা করে যদি গেস্ট পোস্ট একটা সমান হয় তাহলে আমার অত করার দরকার নেই, ওইগুলো ভ্যালুও নাই ধরেন। বাট শুধু গেস্ট পোস্ট যদি করি, হোম পেজের জন্য করাইতে হয় গেস্ট পোস্ট গুলো নিচ রিলেভেন্ট। তো এটা বিজনেস টু বিজনেস ভ্যারি করে। ই কমার্সের জন্য এক ধরনের লিঙ্ক করতে হয় বা কাজ করে কিছু ধরনের লিঙ্ক, আবার সেটা ব্লগিং এর জন্য ব্লগ সাইটের জন্য অন্য ধরনের লিঙ্ক কাজ করে। এরকম আছে যেগুলো পরবর্তীতে আস্তে আস্তে বুঝতে পারবেন। তো এখন কি হলো যে আমরা জাস্ট ইমেইলে টাকা অফার করে দেবো যে তুমি এতটা লিঙ্ক বের করো, কত টাকা নিবা, কোনো কথা নাই, এত কিছু লাভ ক্ষতি বিষয় বুঝাইতে হবে না। মেন কথা হচ্ছে এটা। আর পেইড গেস্ট পোস্ট সাইটই আছে আলাদা, যেগুলো ওরা বলেই দেয় আমাদের হচ্ছে সাইটে একটা কন্টেন্টও আপনি দিবেন, পাশাপাশি হচ্ছে তারা লিঙ্কটা বের করে দিবে সবকিছুই, আবার টাকাও করতে হবে, তাদেরকে দিতে হবে। আর ফ্রি এর মধ্যে যদি নাই আসে সাইট, যদি ক্লায়েন্ট কখনো এমন বলে এই 10টাতেই করে দিতে হবে, তাহলে টাকা অফার করবেন মেলে তাদেরকে যে তুমি কত নিবা, প্রথমে টাইটেলে দিয়ে দিবেন। ঠিক আছে, ইমেইলের টাইটেলেই দিয়ে দিবেন যে কি আসলে মানে আপনি হচ্ছে এইটা করছেন। টাকা অফার করলে দেখবেন রেসপন্স করছে, 10টা করলে অন্তত 8টা করবেই, আর 2টা না হয় কোনোভাবে আমরা দেখি নাই, এরকম একটা ব্যাপার। তো এটা একটা বিষয় যাচ্ছে। শেষ ফাইনাল কথা, ক্লায়েন্টকে বলতে হবে যে অত ফ্রি এত মাথা ফাটায় লাভ নাই, টাকা অফার করেন, হইলে মানে আপনি করায় নেন কোনো ঝামেলা ছাড়াই। কারণ এগুলো হচ্ছে লং টার্ম থাকে। ওই ওয়েবসাইটের ওই আর্টিকেল যদি ম্যানুয়াল যদি কখনো ওই এইটা ডিলিট না করে দেয় তাহলে থাকবেই। তো এইভাবে যদি আমি 50-100টা 6 মাসে 5 মাসেও বের করতে পারি, হিউজ পরিমাণ কাজে দিবে আমার, মানে অনেক কাজে দিবে গেস্ট পোস্টটা। ঠিক আছে, তো এটা একটা ব্যাপার। এখন আমরা কোন স্টেজে আছি? গেস্ট পোস্টিং এর জন্য টার্গেটেড গেস্ট পোস্ট সাইটটা খুঁজে বের করা। তাহলে ডোমেন অথরিটিটা দেখতে হবে, তাদের ভ্যালু দেখতে হবে, কত ট্রাফিক ঢুকে, তারপর কত ঢুকে, পাশাপাশি আমারটাও একটু কম্পেয়ার করতে হবে। আমি একটু মিডিয়াম রেঞ্জের থেকে নিচে বলি, এই জন্যই যে আমি আসলে যার সাথে দৌড়াইতে পারবো না বা যার সাথে যেতে পারবো না তাকে আমার ধরে লাভ নেই, এটা একটা ব্যাপার। এরপর ওকে আমাদের আলোচনা হবে হবে এটা হবে, জাস্ট ইমেল ফরম্যাটটা কিভাবে লেখা হয় এটা একটু বলি। আপনার যখন সাইট রেডি, এবার আপনাকে মেইল পাঠানোর জন্য আপনাকে চিন্তা করতে হবে, ইমেলটা পাঠাইতে হবে। প্রথম মেইলটা কিভাবে লেখা উচিত সেটা নিয়ে আলোচনা হচ্ছে, নেক্সট ক্লাসগুলোতে নেক্সট গুলো আলোচনা হবে। একটু কঠিন কাজটা, গেস্ট পোস্টিং যেহেতু হাই কোয়ালিটি এবং ডিমান্ড একদম র্যাঙ্কিং এ প্রথম নাম্বারে আছে, এবং ওই যে বললাম $50 চার্জ, $100 চার্জ করেন আর্টিকেল সহ, কোনো সমস্যা নেই। কারণ $28, $30 নেটিভ রাইটাররা 1000 ওয়ার্ডস এর আর্টিকেলের জন্য চাই। তো এটা আপনি আপনি লিখতে পারবেন না বা এরকম কোনো কিছু নাই, আপনাদের যে ব্যাচের কথা বলতেছি এইটার। ঠিক আছে, বাট শিখতে হবে তো এজ এ মার্কেটার হিসেবে আমাদের, তাই না? বা কোনো ক্লায়েন্ট আসলে সেটা সাজেস্ট করতে হবে। আর আরেকটা ব্যাপার হলো এসইও ক্লার্কে গেস্ট পোস্ট করবেন কিভাবে, এটা পরে শেখানো হবে, মানে নেক্সট ক্লাসে বা তারপরের ক্লাসে। তাহলে এটা দিয়ে শেষ করব আমরা। কিভাবে মেলটা লিখবো দেখেন, আমরা যখন অনলাইনে সার্চ করব গেস্ট পোস্ট কিভাবে করব, তখন মেলের টেমপ্লেট অনেকগুলো পাবো। তো সেখানে কি কি থাকতে পারে সেগুলো এড়ায় যেতে হবে, সেগুলো আমি বলতেছি।
প্রথমে হাই হ্যালো দিয়ে নেমটা দিতে হবে, প্রথম নামটা যেটা, সেকেন্ড নেম ফার্স্ট নেম থাকে, তো প্রথম নামটাই আমরা দিব। এটা ব্লগ কমেন্টিং এর সময় আমি বলছি, এবং বড় বড় ব্লগার মার্কেটাররা তারা এটাই বলে, এটাই অ্যাপ্রিসিয়েট করে যে প্রথম নামটাই ধরে ডাকতে হবে, একদম ক্লোজ ফ্রেন্ডলি। পরের স্টেপটা কি হচ্ছে, আমি যা লিখেছি সবগুলো এগুলো আসবে না, বাট এ ধরনের কথা আসতে হবে, এটা মাথায় রাখেন। আই এম এ লং টাইম রিডার, প্রথমে বলতেছি যে আমি অনেক সময়ে, মানে লং টাইম রিডার বলতে কি বোঝা যাচ্ছে, অনেক সময় ধরে তার সাইটটা যে পড়ছি বা তার যে অডিয়েন্স সেটাই বোঝাচ্ছি তোমার সাইটের জন্য। আই এম এ লং টাইম রিডার, এখানে হিডেন কথা কি আছে, আমি যখন জুবায়ের আল মাহমুদকে মেলটা পাঠাইতে যাচ্ছি তখন আমি বলতেছি তোমার ওয়েবসাইটের আমি অনেকদিন ধরে অডিয়েন্স বা রিডার আসলে পড়ি, সেটাই বলা হচ্ছে। এবং তার সাপেক্ষে প্রমাণটা কি, ইউ মে হ্যাভ নোটিসড মাই কমেন্ট অন পোস্ট অন আর্টিকেল, অর্থাৎ আমি যে আপনার সাইটের রিডার বা আপনার সাইটটা পড়ি বা ফলো করি তার একটা প্রমাণ হচ্ছে এটাই যে তুমি এখানে এই যে আর্টিকেল যে কথা আছে, এখানে আর্টিকেল লিঙ্কটা দিয়ে দিতে হবে। কোন আর্টিকেলটা, ওর ওয়েবসাইটে আমি এই মেল পাঠানোর আগে আমাকে কোনো আর্টিকেলে কমেন্ট করতে হবে, ঠিক আছে, একটা সাইটকে ফলো করতে হয়, ফলো আপ করতে হয়, ওই গোয়েন্দার মতো যে ওই সাইটের অ্যাক্টিভিটিস গুলো। তো আমি যে সাইটে গেস্ট পোস্ট বের করব সেই সাইটে একটা ব্লগ কমেন্টস করব, ধরেন 5 দিন 7 দিন 10 দিন আগে, ঠিক আছে। তো সেটাই আমি বলতেছি, আমি যে লং টাইম রিডার, তুমি ইউ মে হ্যাভ নোটিস মাই কমেন্ট অন ইউর পোস্ট অন, কোন পোস্টে সেটা আপনি দিয়ে দিলেন, তাহলে বুঝবো আচ্ছা ঠিক আছে, এ তো আমার সাথে আসলে কানেক্টেড আছে। কারণ ব্লগ কমেন্টিং যখন আমরা শিখি বা ব্লগ কমেন্টস, তখন বলেছিলাম এই কমেন্টস করার মাধ্যমে ওয়েবসাইটের ওনারের সাথে একটা গুড রিলেশনশিপ হয়, মানে আপনার হচ্ছে একটা সম্পর্ক তৈরি হয়, যেটা থ্রুতে আমরা গেস্ট পোস্টও বের করতে পারি। দেখেন যেই ব্লগের ওনার আপনার হচ্ছে ব্লগ কমেন্ট গুলো, ওই যে রিপ্লাই আসতো নিচে, আপনাদের মনে আছে হয়তো ব্লগ কমেন্ট শেখানোর সময় একটা এক্সাম্পল দেখাচ্ছিলাম, নিচে এসে ক্লায়েন্ট কিন্তু রিপ্লাই দিয়েছিল, মনে আছে আপনাদের, একটা জি কোশ্চেন ভাই। করার পর কমেন্টে। তো দেখেন যদি আমার এরকম হয়, ওই সাইট থেকে যদি ওই নিশ নিয়ে গেস্ট পোস্ট বের করি, কারণ আমি ব্লগ কমেন্ট অলরেডি ব্যাকলিংকের জন্য কাজ করেছি ওই সাইটে, তাহলে নিশ রিলেভেন্ট ব্লগ কমেন্ট কিন্তু ওইটা। তো ওই সাইটে এবার গেস্ট পোস্ট বের করতে চাচ্ছে আর্টিকেল লিখে দিয়ে, তাহলে এটা আমরা সিম্পল বলতে পারি যে তোমার সাইটে অলরেডি রিডার আমি, তুমি এই কমেন্টে যে দেখো তোমার সাথে আমার কথা হয়েছে অলরেডি, তাহলে কথাটার প্রমাণ পেয়ে গেল এবং সে বুঝলো হ্যাঁ আমার রিডার, তাহলে প্রথমে একটা অ্যাটেনশন গ্র্যাব করলাম। তার নামটা তো অবশ্যই, পাশাপাশি এটা বললাম, সিম্পল কথা। এখন বলতে পারেন ভাই এখানে আর কি কি কথা হতে পারে, হ্যাঁ কথা হতে পারে এরকম, যেটা বাজারে আছে, এটাও বাজারে আছে, যে এখানে আমি বলতেছি কি যে আমি যদি ফ্রিল্যান্স ওয়ার্কার হই, আমি কোনো কোম্পানির আন্ডারে কাজ করছি, সেটা বলে দিতে হয় প্রথমে যে আই এম এমও ফ্রম হচ্ছে অমুক ওয়েবসাইটের ফ্রিল্যান্স ওয়ার্কার, সেটা বলে দিতে হয়। এরপর লাভ ক্ষতি বুঝায় অনেকে, যে দেখো তোমার সাইটে পার ডে ধরো 500 ভিজিটর ঢুকছে, 500 1000 না, মিলিয়ন মিলিয়ন ভিজিটর ঢুকে ধরেন পুরো ওয়েবসাইটে, এরকম হয় বড় বড় ব্লগ গুলো, হাজার হাজার লাখ লাখ এরকম হইতে পারে। বাট আমি 500 দিয়ে বোঝাচ্ছি, তাই আপনাদের দেখো তোমার সাইটে 500 ঢুকতেছে, আমার সাইটে 500 ঢুকতেছে, আমার সাইটের অথরিটি এরকম বিভিন্ন ধরনের, বা আমার সাইটে যেগুলো কন্টেন্ট আছে তোমার রিডার গুলো আসলে পাবে পড়ে। এখন আমার যে আমার যখন তোমার ওখানে পাবলিশ হবে, তখন তোমার আর্টিকেল যে এই 500 রিডার পড়বে, তারা আমার এখানে যখন আসবে এসে ভালো ভালো ইনফরমেশন পাবে, তখন তোমারও লাভ হচ্ছে, কারণ তোমার সাইট হয়ে আমারটাতে আসতেছে। এই যে বিভিন্ন ধরনের কথাবার্তা, এই লোভ বা কোনো ধরনের প্রলোভন, এই ব্যাপারগুলো কিন্তু অনেকে লেখে, যে ট্রাফিক দিয়ে একটা প্রফিট বুঝায়, তারপর হচ্ছে আপনার কি বলবো, কন্টেন্ট দিয়ে বুঝাই, তারপর ইনফরমেশন দিয়ে বুঝাই, ওই ধরনের কোনো কথা উপরে দেয়া যাবে না, সেটার দিন শেষ হয়ে গেছে। প্রথমে যখন কনসেপ্ট আসে এরকম বলা হতো, তাহলে এখানে আরো এরকম প্রচুর কনসেপ্ট পাবেন যেখানে দেয়া যায়, যেটা আপনার ভালো লাগে সেটা ফলো করতে পারেন। বাট আমি মনে করি প্রথম মিলটা এটাই বলতেছি।
যে আমি তোমার সাইটে যে পড়াশোনা করি বা থাকি বা তোমার ভিজিটর। কারণ যখনই রিডার বা ভিজিটর বা অডিয়েন্স হবে তখনই কিন্তু আমি যদি সাইটের মালিক হই তাহলে অবশ্যই আমি আপনাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। কারণ আপনি আমার কাস্টমার, আপনি ভিজিট করেন বলে আমার 2 পয়সা ইনকাম হয়। তাহলে অবশ্যই আপনি কি বলতেছেন এটা শুনি ব্যাপারটা, এবং সেটার আন্ডারে আপনি প্রমাণও দিয়ে দিচ্ছেন, এবং আমি এটাতে যে দেখবো যে হ্যাঁ এই ব্যক্তিটার নাম কি বা আদার্স কিছু বা কি কথাবার্তা হয়েছে। আপনি যখন এই ধরনের কমেন্ট করবেন গেস্ট পোস্টের উদ্দেশ্যে, তখন অবশ্যই অবশ্যই কমেন্টের মধ্যে কোনো ধরনের ওয়েবসাইটের লিংক বা কোনো কিছুই ব্যবহার করবেন না। কমেন্টের মধ্যে না, ওই যে নিচে যে বক্স গুলো থাকে ইমেল দেওয়া, তারপর হচ্ছে সরি নেম দেওয়া, নেম দিবেন, তারপর হচ্ছে ওই যে ওয়েবসাইট, তারপর আরো আরো কি ইনফরমেশন থাকে, ইমেলটা দেওয়া। তো ওইখানে কোনো ওয়েবসাইটের লিংক ফিঙ্ক কিছু দিবেন না, আপনি যে রিডার এটা হিসাবে। আর ব্লগ কমেন্টিং এর সময় তো আমরা একটা উদ্দেশ্য নিয়ে গেছিলাম, ওই উদ্দেশ্য নিয়ে যাওয়া যাবে না, লিংক বের করার জন্য ওইটা যাওয়া যাবে না। তাহলে এটা করে ফেলতে হবে আপনাকে, যে 10টা 20টা সাইটে কাজ করব তাদের প্রায় ধরেন আপনি এরকম চিন্তা করবেন 10টা 5টা কন্টেন্টে যা কমেন্ট করবেন, আগে কোনো লিঙ্ক ছাড়াই কমেন্ট করার পর ওইটাকে 7 দিন পরে টার্গেটিং শুরু করবেন, কারণ আপনার এটা টার্গেট নিতে হবে। মেল তো পাঠাবে অনেকে, বাট আপনি আপনারটা কিভাবে আলাদা হবে। দ্বিতীয় নম্বর বলতেছি, আই এম রাইটিং টু ইউ বিকজ আই ডিড লাভ টু কন্ট্রিবিউট এ গেস্ট পোস্ট অন ওয়েবসাইট। দেখেন, সরি আই ডিড না, আই উড আর কি হবে। আই এম রাইটিং টু ইউ, আমি সরাসরি বলে দিচ্ছি যে আমি আসলে তোমার জন্য লিখছি বা লিখবো। কারণটা হচ্ছে আমি এই গেস্ট পোস্টটা এই সাইটের জন্য করি, ঠিক আছে। আই উড আই উড লাভ টু কন্ট্রিবিউট এ গেস্ট পোস্ট অন, আমার ওয়েবসাইটটা দিয়ে দিতে হবে এইখানে, যে আমি এই ওয়েবসাইটটার জন্য মেইন কথা, এই লাইনের মূল যে সারমর্ম, যে সরাসরি আমি বলে দিচ্ছি ভাই ব্যাপারটা হচ্ছে আমি এই ওয়েবসাইটের জন্য গেস্ট পোস্টটা লিখবো, যেটা আমার এসে ইটা করি, এই অপরচুনিটিটা আমি নিতে চাচ্ছি। কথা শেষ, এখানে ঘুরিয়ে পেঁচিয়ে বলার দরকার নেই বা লাভ দেখানোর দরকার নেই। আই হ্যাভ বিন ব্রেনস্টর্মিং সাম টপিকস, 3 নম্বরে আসতেছে, অর্থাৎ ব্রেনস্টর্মিং করেছি সাম টপিকস দ্যাট আই থিঙ্ক ইউর রিডার্স উড গেট এ টন অফ ভ্যালু ফ্রম। কথাটা বুঝেন, এটা দুইটা রিস্ক আছে এই কথার মধ্যে। যদি কোনো ওয়েবসাইটে ওই যে রাইট আস বা কন্ট্যাক্ট আস পেজে যদি লেখা না থাকে যে কি কি টপিকসের উপর লিখবেন, মানে তারা যদি না বলে দেয় যে এই টপিক ছাড়া আপনি বাইরে দিয়েন না, তাহলে আমরা এটা বলবো যে হ্যাঁ আমি চিন্তা ভাবনা করে দেখলাম বা ব্রেনস্টর্মিং করে দেখলাম যেটা যে তোমার রিডারের জন্য উপকার হবে বা ভ্যালু নিয়ে আসবে। টন টন কথাটা ব্যবহার করা ঠিক না, এটা নেগেটিভ সেন্সে অনেকে ব্যবহার করে। তো যেটা তোমার রিডারদের অনেক ভ্যালু দিবে, কিরকম, এই যে আইডিয়া 1, আইডিয়া 2, আইডিয়া 3, অর্থাৎ আপনি যে নিশ নিয়ে কাজ করছেন সেটার ধরেন যে 2-3টা আইডিয়া আছে, আপনি এই 2-3টা আইডিয়াস এর উপর গেস্ট পোস্ট করবেন, সেগুলোকে এখানে দিয়ে দিবেন। আর এই কথাটা ফর্মালিটিজ একটু বলা যে হ্যাঁ আমি চিন্তা ভাবনা করে দেখলাম তোমার রিডাররা, আমি যে নিচে এই যে আইডিয়া দিচ্ছি তুমি একটু দেখে নাও, তোমার রিডারের জন্য ভালো কিছু হবে বা রিডাররা এই ধরনের ইনফরমেশন গুলো চাচ্ছে। তবে সত্য সত্য আমরা ব্রেনস্টর্মিং করতে পারি, তার ওয়েবসাইটে যে কমেন্ট গুলো দেখবো, তারা আরো অডিয়েন্স গুলো কি কি ধরনের চাচ্ছে, আপনার হচ্ছে ওই কন্টেন্ট চাই বা কি কি ইনফরমেশন চাই, সেটা নিয়ে আমরা আইডিয়া কে দিতে পারি। বাট একটা জিনিস জানেন, ওই মায়ের কাছে নানির বাড়ির গল্প দেওয়া হয়ে যাবে কিন্তু, এরকম হবে। কারণ একটা সাইট ওনার কিন্তু সব কোয়েরিজ গুলো দেখে, অডিয়েন্স গুলো কি দিয়ে সার্চ করতেছে, কি চাচ্ছে, সবকিছুই দেখে। তাদের সাথে আপনি ভালো জানবেন না তাদের রিডার গুলো কি চাচ্ছে। তো এটা একটা ব্যাপার থাকে। তাহলে এইটা আমরা কখন অ্যাপ্লাই করব, যদি কোনো সাইটে না বলে দেওয়া থাকে যে কোন কোন টপিক নিয়ে লিখতে হবে। আদারওয়াইজ কি করতে হবে, আমাদের এই জায়গাটা ছেড়ে দিতে হবে, তখন আর ব্রেনস্টর্মিং বা এই ধরনের কোনো কথাবার্তা লেখা যাবে না। তখন সরাসরি যাব যে তুমি যে এই যে 3টা বা 4টা টপিক বলতো তার মধ্যে এটা নিয়ে লিখে দিব, আপনাকে এখানে ফাইনাল করে দিতে হবে যে আমি এই টপিক নিয়ে লিখে দিতে চাচ্ছি, যে তুমি যেগুলো মেনশন করছো তোমার ইসের মধ্যে, রিকোয়ারমেন্টস এর মধ্যে। ঠিক আছে, এটা হলো ব্যাপার। তাহলে এই স্টেজ এটা। এরপর দেখি, আই উইল মেক শিওর
The piece overflows with information that cannot be found anywhere else. Okay, আমি এটা মেক শিওর করছি যে আমি যে ইনফরমেশনটা দিব তুমি কোথাও খুঁজে পাবে না, এই কথাটা দেয়া উচিত না এভাবে। কারণ আমি যেখান থেকে দিই, আমি ওই বিষয়ে পিএইচডি করি নাই যে ব্যাপারটা হচ্ছে এরকম হবে যে আমি যা ইনফরমেশন দিব তো আলাদা আলাদা জায়গায় থাকবে, বাট এটা কথার কথা বলা হয়, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি কারণ ওই কথাটা আমি নিব না। ঠিক আছে, কারণ আমি যে ইনফরমেশনটা দিব অবশ্যই থাকবে, এমন না সেটা আবার তাহলে তো আপনাকে রিসার্চ অ্যানালাইসিস কি কি যেন প্রমাণ করতে হয়, তো করে না একটা থিওরি বা কোনো ধরনের করতে পারবো, বাট ওই লেভেলে না, এত দূর হাই কনসেপ্টে যেতে হবে। তারপরে দেখেন, টু গিভ ইউ অ্যান আইডিয়া of the quality I will bring to your site, here's a link to a guest post that I recently published on other website. Okay, আমরা এখানে একটা সুযোগ করে দিতে হবে শর্ট টাইমের মধ্যে দেখার জন্য যে আমি দুইটা কথা, আমি যদি অন্য ওয়েবসাইটে কোনো গেস্ট পোস্ট পাবলিশ করে থাকি, অর্থাৎ ওই সাইটের ওনার যদি আমার করে থাকে বা গেস্ট পোস্ট বের করে থাকি আমি, তাহলে সেটা লিংক দিয়ে দিতে হবে এই ইমেলের মধ্যে অন্য কাউকে যখন পাঠাচ্ছি। কেন? সে এক নজরে দেখে নিবে আপনার আর্টিকেলের কোয়ালিটি কেমন, নাম্বার ওয়ান। এখন বলবেন ভাই আমরা তো নতুন একদম শুরু করছি, তাহলে আমরা তো আগে কোথায় পাবো? ওই ডিম আগে না মুরগি আগের মতো হয়ে যাবে, যে আমরা তো ভাই যখন প্রথম স্টার্ট করব তখন তো আমাদের থাকবে না, তখন তো অন্য সাইটে গেস্ট পোস্ট পাবলিশ থাকবে না, তাহলে কি করবো? ওই যে আপনাদের ওয়েবসাইটের যেটা ভালো কন্টেন্ট, যেটাতে ভালো ভিজিটর আসে ভালো লেন্থে, সেই ধরনের কন্টেন্ট একটা এখানে স্যাম্পল দিয়ে দিবেন। স্যাম্পল দিবেন কেন? কারণ হচ্ছে এক নজরে সে দেখে নিবে। যদিও আমাদের প্রথম স্টেজে ওয়েবসাইটটা দেওয়া হচ্ছে, ওয়েবসাইটে যাবে অবশ্যই, সে ওয়েবসাইটে সবকিছু দেখবে। তারপর যদি এমন হয়, ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন, ক্লায়েন্ট ওয়ার্ক করলে, যে তার কোনো গেস্ট পোস্ট আগে পাবলিশ করা ছিল কিনা। যদি থাকে তাহলে তার কাছ থেকে ওইটা নিয়ে নিতে হবে এবং এই মেইলের মধ্যে এই দেখার সুযোগ করে দিতে হবে। তাহলে এখানে নিশ আইডিয়া গুলো যদি ক্লায়েন্টে না দেওয়া থাকে, না পায় রিকোয়ারমেন্টসে, তাহলে আমাদের নিচে দিতে হবে। আর যদি থাকে তাহলে বলে দিতে হবে এই টপিক নিয়ে আমি গেস্ট পোস্টটা লিখতে চাচ্ছি। আর বাকিটা হচ্ছে আপনার কন্টেন্টের স্যাম্পল গুলো দেখানোর জন্য চেষ্টা করতে হবে আপনাকে, যেতে এক নজরে দেখতে পাই, শেষে যা শেষ করে দিব। আমরা কোনো অনৈতিক না, মানে কোনো অযথায় কোনো কিছুই কথা এর মধ্যে বলবো না, কারণ মেল খুবই শর্ট থাকবে এবং ফ্রেশ থাকবে। জাস্ট আমি কি কি বলতেছি, তোমার সাইটের রিডার তুমি এটাতে দেখে আসতে পারো, আমি আসলে গেস্ট পোস্ট একটা বের করতে চাচ্ছি, এই ওয়েবসাইট থেকে আসছি বা এই ওয়েবসাইটের জন্য, আর তুমি যে টপিক গুলো বলছো তার মধ্যে এটা নিয়ে লিখবো, নিচে বলতেছে আমি যে কাজগুলো করছি তার স্যাম্পল তুমি চাইলে দেখে নিতে পারো, কন্টেন্টের লাইন শেষ। অথবা কি দাঁড়াচ্ছে, হাই এমও, আমি বলতেছি যে তোমার সাইটটা থেকে ই করছি, এখন যদি মনে হয় যে না আমার কমেন্ট টমেন্ট নাই, তাহলে ওই সেগমেন্টটা বাদ দিবেন। আপনি এমনি বলবেন যে তার যে আপনার ওয়েবসাইটটা আমি অ্যানালাইসিস করে দেখলাম যেটা আমার সাথে যাই, বা আমি এই ইন্ডাস্ট্রিতে আসলে বিজনেস করছি, সিম্পল কথা, এন্ড আমি গেস্ট পোস্ট করতে চাচ্ছি, দেখো নিচে হচ্ছে কিছু আইডিয়াস আছে, তুমি যেটা পছন্দ করো আমি সেটা নিয়ে লিখে দেবো। নিচে বলবো যে এই যে আমার আরো কিছু কন্টেন্ট লেখা আছে বিভিন্ন জায়গায়, এটা আসলে ব্লগাররা কাজ করে, তো তাদের কন্টেন্ট গুলো থাকেই, তো এই যে এখানে তুমি স্যাম্পল গুলো দেখে নিতে পারো, শেষ, কথা শেষ। আর কোনো কিছুই না, সিম্পল ভাবে এটা পাঠাইতে হবে আমাদের। কথা কি বোঝা গেছে ভাইয়া? তাহলে এটা যাচ্ছে আমার সেকেন্ড স্টেজে, যখন আমার সাইট গুলো ফাইনাল হয়ে গেল, এবার আমাদেরকে মেইলটা পাঠাইতে হচ্ছে। এই ইমেলটা সেম কপিটা আমরা 10টা সাইট টার্গেট করলে 10টা সাইটে শুধু ইনফরমেশন চেঞ্জ হবে। যদি তাদের কোনো ইনফরমেশন দেন, যেমন এই কন্টেন্ট আইডিয়াস গুলো করে আপনি সেন্ড দিলেন, দেওয়ার পরে দেখবেন 3-4 দিন অথবা 7 দিন, সর্বোচ্চ 7 দিন থাকে না, অনেকে হয় যে যারা গেস্ট পোস্ট অ্যালাউ করে 7 দিন পরেও মেল ওপেন করে একবারে পুরো সপ্তাহে দেখে, ধরেন যে কয়টা নিবে তাদেরকে মেল ব্যাক করাই, বিভিন্ন সাইটের বিভিন্ন রকম পলিসি। তো এ পর্যন্তই থাকলো। এরপরে যখন হলো, এরপর যেগুলো ব্যাক করবে না তাকে আরেক স্টেজে মেল পাঠাইতে হয়, ব্যাক করলো না আরেক স্টেজে মেল পাঠায় বন্ধ করে দিব। এবার ওই 10টা সাইট বাদ দিয়ে এবার আবার নেক্সট আবার 10টা ধরতে হবে। আর এই 10টার মধ্যে যে 2-3টে আপনার সাথে যোগাযোগ করলো তাদের থেকে তো আপনি গেস্ট পোস্ট বের করে ফেললেনই।
আর কন্টেন্ট গুলো ক্লায়েন্টকে গেস্ট পোস্টের জন্য কন্টেন্ট নিজে লেখার কোনো দরকার নেই। ধরেন এই ক্ষেত্রে এই সার্ভিসে যারা লিখতে পারেন, আর্টিকেল রাইটিং সার্ভিস দেবেন, তারা ভিন্ন একটা ব্যাপার, অথবা ক্লায়েন্টকে বলে আর্টিকেল লিখে নিতে হবে। আর প্রত্যেকটা কোম্পানির রাইটার থাকেই সাথে একটা, এটা হলো ব্যাপার। তাহলে মাত্র 2টা স্টেপ শেষ হলো গেস্ট পোস্টিং এর। আর এসইও ক্লার্কে কিভাবে গেস্ট পোস্ট দেওয়া হচ্ছে সেটা দেখিয়েন, তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে। আর এই গেস্ট পোস্ট যেটা আমরা বলতেছি, এটা অনেকে প্রিমিয়াম লেভেল বলে, প্রিমিয়াম লেভেল টেবিল বলে কথা নাই। গেস্ট ব্লগিং বা গেস্ট পোস্টিং এ যেটা কনসেপ্ট, সেটাই আপনারা শিখতেছেন। এটা হলো মেন জায়গা। এখন কঠিন লাগুক আর সহজ লাগুক, এটা আপনার আমার দেখে বিষয় নাই। যেটা কনসেপ্ট, কনসেপ্টই। আর সহজ যেটা বিষয় বলা হচ্ছে ওইটা আমরা করব। এক কথায় বলে দিই, এসইও ক্লার্কে হয় কি, যে ফ্রিতে যেখানে অ্যাকাউন্ট করে আর্টিকেল পাবলিশ করার পরে সেখান থেকে ব্যাকলিংক নেওয়া যায়, সেই ধরনের সাইটে কাজ করায়। যেমন ধরেন মিডিয়াম, মিডিয়াম সবাই হচ্ছে মিডিয়ামে কাজ করতেছে ধরেন। আরো ইউনিভার্সিটি সাইট আছে, আরো আরো কিছু। এই সাইটটা কি গেস্ট পোস্ট বলতে এটাতে দিচ্ছে, আমরা এক নজরে একটু দেখে নিতে পারি এসইও ক্লার্কে গেস্ট পোস্টটা কেমনে দিচ্ছে। তো এটা খুব ইজি হবে, আপনারা মেইন কনসেপ্টটা বুঝেন, ওইটা কোনো বিষয় না আমি মনে করি। আজকে বেশি কথা বলে ফেলছি, মাথার অবস্থা, রোজা থেকে আজকে অবস্থা খারাপ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আচ্ছা, মিডিয়ামটা এখানে আসতেছে না। ওকে, আমরা এখানে সার্চ করি, গেস্ট পোস্টে চলে আসি। দেখা যায়, স্ক্রিন দেখা যায়। জি ভাইয়া। ওকে, এখানে দেখেন 10টা প্রিমিয়াম ইডু গেস্ট পোস্ট ফ্রম 10 ইউনিভার্সিটি সাইট, $50 বলা আছে। বাট এটা অরিজিনাল কথা হচ্ছে, আমরা যে কনসেপ্টটা শিখতেছি এর ধারের কাছে নাই। মানে তারা 10টা বলছে ইডু গেস্ট পোস্ট, যাবে জাস্ট কন্টেন্ট পাবলিশ করে, দেন ওখান থেকে আর্টিকেলটা নিয়ে নেবে। এবং কোন কোন ইয়াতে দিবে, এই যে এইগুলো হচ্ছে আপনার ওয়েবসাইট। আপনারা চাইলে এগুলো থেকে, এটা যখন মার্কেটে ঢুকবে এই ধরনের ওয়েবসাইটের লিস্ট গুলো দিব, এখানে দেওয়া আছে অনেকগুলো। আমাদের কোনো কনসেপ্ট নেই, এখানে মেল পাঠানোর কোনো কিছু নাই। ঠিক আছে, ইমেল পাঠানোর কোনো কিছু থাকে না। ওকে, আমরা পরবর্তীতে যাই। $25 50 ডিএপি 10টা গেস্ট পোস্ট দিবে। আমরা যদি সরাসরি দেখি, এখানে অনেকে মিডিয়ামের কথা লিখে রাখছে বা এরকম কিছু। আমাদের পসিবল না, একটা আর্টিকেলেরই দাম অনেক, তো এখানে এইগুলো আসে না। নিজ গেস্ট, আমি চাচ্ছি যে এখানে গেস্ট পোস্ট আপনাদের ইয়েটা দেখাইতে। এগুলো ইডু গেস্ট পোস্ট বলতেছি, এডুকেশন সাইটে না, আমরা এডুকেশন সাইটে বলতেছি না। 500 ওয়ার্ডস ইউনিক। তারপর পিবিএন লিঙ্ক বলতেছে, নো পিবিএন লিঙ্ক, আচ্ছা নট ইউজ। অনেকে পিবিএন এর মধ্যে করে দেয়। এখানে সাইট দেওয়া নেই, আমি সাইটটা খুঁজে দেখছি যে তারা কিভাবে কি করে। রেডিট কি গেস্ট পোস্ট? রেডিটেও গেস্ট পোস্ট দেয় অনেকে, ওগুলো কি ইয়ে না। অনেকে ওই যে আপনার ওয়েব 2.0 শিখছেন, সেগুলোই গেস্ট পোস্ট মানে বুঝে। ঠিক আছে, ওয়েব 2.0 তে আর্টিকেল পাবলিশ করে গেস্ট পোস্ট, কারণ শেখানো হয় ওভাবে। ধর মিডিয়াম গেস্ট পোস্ট দিচ্ছি, এগুলো ভাইয়া এভাবে মেল পাঠাইতে হয় না বা অন্য কোনো কিছু করতে হয় না। এই যে এখানে 8টা সেল আছে, 10টা সেল আছে, এগুলো যে রেডিট মিডিয়াম, এগুলো আমাকে দেখাইতেই হবে না, আপনারা এমনিতেই পারবেন। যদি আমি মনে করি কিছুই নাই, মিডিয়াম সাইটে যাবেন। এই যে মিডিয়ামে আমি বলতেছি আপনাকে, ধরেন, বাট মেইন কনসেপ্টটা আগে দেখেন। এগুলো ভাই প্রথম দিকের ক্লাসে দেখাইছিল হৃদয়। হুম? এইগুলো দেখাইছিল আমাদের প্রথম দিকের ক্লাসে হৃদয় ভাই, আগের ট্রেনার। ইয়ে না, ওই যে আপনার হচ্ছে, আমরা এই মানে মিডিয়ামে অ্যাকাউন্ট করে কন্টেন্ট লিখে পাবলিশ করা, এই তো। হ্যাঁ হ্যাঁ, এটা দেখাইছিল। হুম।
না না না, এটা এটা কোনো গেস্ট পোস্টের কনসেপ্টই না। এটাকে গেস্ট পোস্টের ধারে কাছে যাবে না। হ্যাঁ, আপনি যদি রূপক অর্থে ধরেন যে আমি তো ভাই এখানে অ্যাজ এ গেস্ট হিসাবে যে আপনার হচ্ছে কন্টেন্ট লিখে পাবলিশ করছি, তো ওইটা আর এইটা কি হলো? এটা নির্দিষ্ট সূত্র আছে বা নির্দিষ্ট সব ফরম্যাট আছে, আপনি দেখতেই পাচ্ছেন সাইটে কিভাবে পাচ্ছি আমরা গেস্ট পোস্ট গুলো অলরেডি এক্সিস্ট করে, বাট এইগুলো তো বলে দেওয়া উচিত সবারই আর কি, যে ব্যাপারটা। তো এগুলাকে কি বলতে পারি আমরা? এটা বলতে পারি আর্টিকেল সাবমিশন বলতে পারি, যে ফ্রি আর্টিকেল গুলো নিয়ে যায় যে যে সাইটে অ্যাকসেপ্ট করছে। যদিও আর্টিকেল পাবলিশের জন্য আর্টিকেল সাইট গুলো আছে, যেমন অ্যাজাইন আর্টিকেল আছে, তারপর হচ্ছে এরকম আর্টিকেল সাইট গুলো আছে ধরেন। তাহলে আর্টিকেল সাবমিশনের জন্য অ্যাজাইন আর্টিকেল, এই যে ajainarticles.com ধরেন, এগুলো আর্টিকেল পাবলিশ করার জন্য সাইট এবং ক্যাটাগরিজ নিয়ে ফ্রিতে। এখন আমি যদি ব্লগারে ধরেন কন্টেন্ট করে কাজ করি না, ওটা ফ্রি ব্লগ ওপেন করবো Web 2.0, সেটা বলছি। এখন আপনি আর্টিকেল সাবমিশনে যান, Web 2.0 যত সাইট সেগুলো দিচ্ছে, টামব্লারেও দিচ্ছে, মানে মেইন কথা হচ্ছে আর্টিকেল যেখানে পাবলিশ করে কন্টেন্টের মধ্যে থেকে ব্যাকলিংক নিতে পারবো, সেটাই গেস্ট পোস্ট হিসাবে চালায় দিচ্ছে, সেটাই Web 2.0 বলতেছে, ওইটাই আবার আর্টিকেল সাবমিশন বলতেছে। তো সবার কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে এবং সবার সব কাজগুলো আলাদা আছে, বাট আমরা হয়ে গেছে কি একসাথে দিয়ে দিচ্ছি, এই পর্যন্ত হলো ব্যাপার। এসইও ক্লার্ককে দিয়ে দিচ্ছে, তাই অন্য কোনো ব্যাপার নাই এখানে। কেমন? তাহলে কি দাঁড়ালো? এই যে আর্টিকেল সাবমিশন সাইট, আর্টিকেলের গুলো আছে এবং এখানে এসে সাইন আপ করে কাজ করতে হয়, এইটা ব্যাপার। আচ্ছা, যাই হোক, আমি আর কিছু বলতেছি না। এই পর্যন্ত থাকলো। নেক্সট ডেতে আবার গেস্ট পোস্ট নিয়ে আলোচনা হবে, এরপরে আরো ভালো মন্দ দিক, লাভ ক্ষতি, এগুলো নিয়ে কথাবার্তা হবে। ঠিক আছে, ওকে, এই পর্যন্ত ভাইয়া। ভালো থাকবেন, আর প্র্যাকটিসটা আপনারা ইয়েতে দেন, কি বলে হচ্ছে ওই মার্কেট প্লেসে। হ্যাঁ ভাইয়া সূত্রগুলো দিয়ে দিবেন না নাকি নেক্সট হ্যাঁ, ক্লাসে? সূত্রগুলো দিয়ে দিচ্ছি।